আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা একটু শুরু করব। তার আগে আপনাদের অবশ্যই খাতা কলম রেডি আছে। আমি বলবো বোর্ডটা যদি দেখা যেয়ে থাকে, অবশ্যই দেখা যাচ্ছে আশা করি। পুরো বোর্ডে 1 to 13 সেন্টেন্সেস রয়েছে। এই সেন্টেন্সগুলো দ্রুত আমরা নোট ডাউন করে রাখি, কিপ ডাউন করে লিখে ফেলি, দ্রুত লিখে ফেলি। ওকে, এই সেন্টেন্সগুলো আমরা দ্রুত লিখে ফেলি। এই সেন্টেন্সগুলো নিয়ে আবার আপনাকে জিজ্ঞেস করব, কথা হবে এই সেন্টেন্সগুলো নিয়ে। এটা দ্রুত লিখে ফেলি। আশা করি দেখা যাচ্ছে, অনেকে লেকচার শুনতে পাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, শুনতে পাচ্ছেন, দেখতেও পাইছে। তো এখানে 1 থেকে 13 নম্বর পর্যন্ত সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, দ্রুত খাতায় লিখে ফেলি। 1 নম্বরটা হচ্ছে টেল মি আই স্টোরি। টেল মি আই স্টোরি। ওকে, আমি বলে দিচ্ছি দেখা না গেলেও। পরের সেন্টেন্স খুবই কমন সেন্টেন্স সবগুলো, এখানে কোনো আননোন ভোকাবুলারি নেই। টেল মি দ্য স্টোরি। দ্বিতীয় সেন্টেন্স, টেল মি দ্য স্টোরি হোয়াট আই টোল্ড। আমাকে গল্পটি বলো যেটি বা যা তোমাকে আমি বলেছিলাম। তাহলে টেল মি দ্য স্টোরি হোয়াট আই টোল্ড। নাম্বার 3, টেল মি দ্য স্টোরি হাউ আই টোল্ড। নাম্বার 4, দ্রুত লিখতে হবে, আমার কথার সাথে সাথে লিখে ফেলতে হবে। আর আমার সাথে ক্লাস করতে হলে একটু ফাস্ট হতে হবে। আচ্ছা, মিস্টার হাসান। নাম্বার 4, মিস্টার হাসান উইথ হিজ ফ্রেন্ডস কেম হিয়ার। Number 5, Mr. Hassan is a man of letters. Mr. Hassan একজন জ্ঞানী ব্যক্তি। Mr. Hassan, number 5, Mr. Hassan is a man of letters. এই সেন্টেন্স লিখবেন দুটা, 5 এবং 6। 5 এবং 6 নাম্বার একই সেন্টেন্স, শুধু আন্ডারলাইনের তফাৎ রয়েছে। যেভাবে আন্ডারলাইন দেওয়া আছে, যেখান থেকে আন্ডারলাইন শুরু হয়েছে, যে ওয়ার্ড থেকে শেষ হয়েছে, ওভাবে আন্ডারলাইনটা করে ফেলুন। নাম্বার 5, 6 একই সেন্টেন্স, আন্ডারলাইনের তফাৎ রয়েছে। 5-এ আছে ম্যান থেকে লেটার্স পর্যন্ত, এবং 6 নম্বরে আছে প্রেপোজিশন অফ থেকে লেটার্স পর্যন্ত। নাম্বার 7, হি লিভস ইন ঢাকা সিটি। এই ইন থেকে সিটি পর্যন্ত আন্ডারলাইন করা, 3টা ওয়ার্ডে নিছে। নাম্বার 8 একই সেন্টেন্স, হি লিভস ইন ঢাকা সিটি। এখানে ঢাকা সিটিটা আন্ডারলাইন করা রয়েছে। আচ্ছা, নাম্বার 9, হোয়াট আই সে ইজ ট্রু। হোয়াট আই সে ইজ ট্রু, যা আমি বলি তা সত্য। হোয়াট আই সে নিচে আন্ডারলাইন করতে হবে, এই 3টি ওয়ার্ড নিচে আন্ডারলাইন করা আছে। নাম্বার 10, আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস। আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস, এই হোয়ার হি লিভস আন্ডারলাইন করতে হবে। ঠিক পরের সেন্টেন্সটা, আই ডু নট নো, আমি জানি না, হোয়ার হি লিভস, এই হোয়ার হি লিভস এটা আন্ডারলাইন করতে হবে। আই উইল গো হোয়ার হি লিভস, এখানেও হোয়ার হি লিভস আন্ডারলাইন করতে হবে। আই উইল গো, আমি যাব যেখানে সে থাকে। তাহলে হোয়ার হি লিভস আন্ডারলাইন করতে হবে। 13, শি স্টুড, সে দাঁড়ালো, ইন ফ্রন্ট অফ মি। শি স্টুড, সে দাঁড়ালো, ইন ফ্রন্ট অফ মি, আমার সামনে। এই সেন্টেন্সগুলো কিন্তু আমি জানতে চাইবো একটু পরে, আপনি লিখে রাখেন। লিখে আমাকে স্ক্রিনশট দিতে হবে। যাদের লেখা হয়েছে ডান লেখেন, যাদের লেখা হয়নি নো লেখেন। যাদের লেখা হয়েছে ইয়েস লেখেন, যাদের লেখা হয়নি নো লেখেন। দ্রুত, যারা ইয়েস 3 থেকে 4টা ইয়েস পাইলে আমি শেষ করব। যাদের লেখা হয়েছে ইয়েস লিখে ফেলুন। আচ্ছা, এখনো কেউ ইয়েস লেখে নাই? ইয়েস একজন লিখেছে। হ্যাঁ, তারিফ ও লিখেছে ইয়েস, মানে তার হয়ে গেছে। আর 2-1 জন লিখলেই আমি সামনের দিকে আগাবো। ওকে, তারিফ, আপনি এই সেন্টেন্সগুলো আপনার কাছে আমি চাইবো, আপনি স্ক্রিনশট দিবেন। ইয়েস, আলামিন ইয়েস লিখেছে। আচ্ছা, আর একজন লিখলেই আমরা শুরু করব। আমরা অলরেডি বুঝতে পেরেছি আসলে পরীক্ষায় প্রশ্ন ক্লজ এবং ফ্রেজ থেকে কেমন প্রশ্ন হয়। আমি শুধু ক্লজের পরেই ক্লাস নিতে চেয়েছিলাম, তো সঙ্গে একটু ফ্রেজটাও জুড়ে দিলাম। তো আমার সাথে যারা ক্লাস করেছেন তারা জানেন, আসলে ইংরেজি শেখার ক্লাস আমি নেই না। আমি আসলে ক্লাস নেই পরীক্ষা কমন পাওয়ার। আপনার প্রশ্ন হচ্ছে পরীক্ষায় কমন পাবো তো? পাবেনই ইনশাল্লাহ, পাবেনই, কোনো ভুল নাই। আজকের ক্লাস থেকে পরীক্ষা কমন পাবেন, লিখে রাখতে পারেন। আমার বক্তব্য একদম রেকর্ড করে রাখতে পারেন, পরীক্ষায় কমন পাবেনই পাবেন, কোনো সন্ধানের পরীক্ষায় কমন পাওয়ার ক্লাস। ওকে, তাহলে আমরা সেভাবে আগাবো ইনশাল্লাহ। তাহলে আমরা এটি লিখে ফেলেছি, অনেকে ইয়েস লিখেছে, মাশাআল্লাহ, অনেকে ইয়েস লিখেছে। আমরা শুরু করছি, এখন এটা মুছে দিব।
তাহলে আপনারা বুঝতে পারছেন পরীক্ষায় প্রশ্ন কিভাবে হয়। ক্লজ অ্যান্ড ফ্রেজ থেকে একটা সেন্টেন্সের কোনো অংশে আন্ডারলাইন থাকে, কয়েকটি ওয়ার্ডের নিচে আন্ডারলাইন থাকে। দেখেন আন্ডারলাইন শেষের দিকে থাকতে পারে, আন্ডারলাইন মাঝখানে থাকতে পারে, আন্ডারলাইন শুরুতেই থাকতে পারে। একটা সেন্টেন্সের কোনো কয়েকটা ওয়ার্ডের নিচে, কয়েকটা শব্দের নিচে আন্ডারলাইন করে বলবে এটা কোন ক্লজ, এটা কোন ফ্রেজ। তাহলে ক্লজ এবং ফ্রেজ পরীক্ষায় সবসময় আসবে আন্ডারলাইন দিয়ে। এই আন্ডারলাইন একটা মেজর ফ্যাক্ট। আমরা আন্ডারলাইন দিয়ে সব কিছু পড়বো, পুরো ক্লাসটাই আজকে নির্ভর করছে আন্ডারলাইনের উপরে। তাহলে আন্ডারলাইন সামনে থাকতে পারে, পেছনে থাকতে পারে, মাঝখানে থাকতে পারে, যেখানেই থাক আমরা এটা আইডেন্টিফাই করতে পারবো। ওকে, তাহলে এখন এটা মুছে দিচ্ছি। কারো কোনো বুঝতে প্রবলেম হলে প্রশ্ন করবেন, আগে বলে দিচ্ছি। আর বুঝতে সমস্যা হবে না আশা করি। আজকের প্রশ্নে ক্লজ এবং ফ্রেজের যে ভয়, যে আপনাদের সন্দেহ ছিল বা পারবো কি পারবো না, বা প্র্যাকটিস করবো কি করবো না, মানে এরকম হাজারো প্রশ্ন আপনার থাকতে পারে। তবে আজকের ক্লাসের পর থেকে আর কোনো সমস্যা হবে না আশা করি। তাহলে আমরা এখন চলে যাব। আচ্ছা, তার আগে একটু কথা বলে নেই, ক্লজ এবং ফ্রেজের সংজ্ঞা কিন্তু পরীক্ষায় আসবে না। যদি জানতে চান তাহলে খুব মনোযোগ সহকারে শুনুন। ক্লজ এবং ফ্রেজের সংজ্ঞা হচ্ছে একাধিক শব্দ, একাধিক ওয়ার্ড একত্রিত হয়ে যখন কোনো সিঙ্গেল পার্টিসিপেশনের কাজ করে। আমি আবার বলছি, একাধিক শব্দ, একাধিক ওয়ার্ড যখন একত্রিত হয়ে, মানে এক জায়গায় হয়ে, পাশাপাশি বসে একত্রিত হয়ে যখন কোনো সিঙ্গেল পার্টস অফ স্পিচের কাজ করে, তখন তাকে ক্লজ বলে, তখন তাকে ফ্রেজ বলে। আমি আবার বলি, যখন একাধিক ওয়ার্ড একত্রিত হয়ে একটি পার্টস অফ স্পিচের কাজ করে, একাধিক ওয়ার্ড একত্রিত হয়ে নাউনের কাজ করে, একাধিক ওয়ার্ড একত্রিত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করে, একাধিক ওয়ার্ড একত্রিত হয়ে প্রেপোজিশনের কাজ করে, একাধিক ওয়ার্ড একত্রিত হয়ে অ্যাডভার্বের কাজ করে, তখন তাকে ক্লজ বলে, তখন তাকে ফ্রেজ বলে। যাহাই ক্লজ তাহাই ফ্রেজ, কোনো তফাৎ নাই। এটা আলাদাভাবে চিন্তা করার দরকারই নাই। দেখুন, ক্লজ বা ফ্রেজ শিকার পূর্ব শর্ত হচ্ছে ফাইনাইট ভার্ব বা ফিনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব সংখ্যা লিখলাম, ফাইনাইট ভার্ব। আরেকটা হচ্ছে, যদি আরো ক্লিয়ার থাকতে চাই তাহলে নন ফাইনাইট ভার্বটাও আমাদের ক্লিয়ার থাকা উচিত। ফাইনাইট ভার্ব ইজ দ্য হার্ট অফ ক্লজ। ক্লজের হৃদয় বলা হয় ফাইনাইট ভার্বকে। যাতে আপনি ফাইনাইট ভার্ব না বুঝেন, গ্রামারের অনেক কিছু আপনি মিস করবেন, গ্রামারে কিছুই বুঝবেন না। যে ফাইনাইট ভার্ব ক্লিয়ার, গ্রামারে অনেক কিছু ক্লিয়ার। যে ফাইনাইট ভার্ব ক্লিয়ার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড ক্লিয়ার। যে ফাইনাইট ভার্ব ক্লিয়ার, সে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অনেক রুলস ক্লিয়ার। যে ফাইনাইট ভার্ব ক্লিয়ার, সে টেন্স ক্লিয়ার, অনেক কিছু ক্লিয়ার হবে। শুধু ফাইনাইট ভার্ব ক্লিয়ার হতে হবে। এখন ফাইনাইট ভার্বকে আমি সংজ্ঞা মুখস্থ করবো না, মনে রাখতে হবে কোনো কিছু সংজ্ঞা বিশেষ পরীক্ষায় আসে না। কিন্তু ম্যাক্সিমাম টিচার বাংলাদেশের আগে সংজ্ঞা শেখায়। সংজ্ঞা শিখবেন না, প্র্যাকটিস করতে হবে। সেন্টেন্স পরীক্ষায় আসে, এক্সাম্পল পরীক্ষায় আসে, কখনো সংজ্ঞা পরীক্ষায় আসে না। ডেফিনেশন জানার দরকার নেই। যদি আপনার 20টা কোনো ডেফিনেশনের এগেইনস্টে 20টা সেন্টেন্স মনে রাখতে পারেন, ইট উইল বি বেটার। ফাইনাইট ভার্ব সংক্ষেপে লিখলাম V1 ও V2। V1 V2 মানে কি? ভার্ব 1 ভার্ব 2। আমরা ছোটবেলায় পড়েছি, দেখেন, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, তারপরে কি পাস্ট পার্টিসিপল ফর্ম, এভাবে পড়েছি না? তার মানে ভার্বের 1 নম্বর ফর্ম, ভার্বের 2 নম্বর ফর্ম, ভার্বের 3 নম্বর ফর্ম, এভাবে পড়েছি। ডু, ডিড, ডান, এভাবে পড়েছি, তাই না? তাহলে আমি সংক্ষেপে লিখলাম V1 V2। তাহলে পৃথিবীতে যত V1 V2 আছে সব ফাইনাইট ভার্ব। মনে রাখি, পৃথিবীতে যত V1 V2 আছে সব ফাইনাইট ভার্ব। যে কোনো ধরনের V1 V2, প্রিন্সিপাল ভার্বের V1 V2, অক্সিলারি ভার্বের V1 V2, স্ট্রং ভার্বের V1 V2, উইক ভার্বের V1 V2, মোডাল ভার্বের V1 V2, যে কোনো ধরনের V1 V2, যে কোনো ধরনের বি ভার্বের V1, যে কোনো ধরনের V1 V2 হচ্ছে ফাইনাইট ভার্ব। তার মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম সেটাকে বলা হচ্ছে ফাইনাইট ভার্ব। ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম সেটাকে বলা হচ্ছে ফাইনাইট ভার্ব। গো, ওয়েন্ট, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। স্লিপ, স্লেপ্ট, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। রিকোয়েস্ট, রিকোয়েস্টেড, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ইনভাইট, ইনভাইটেড, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব হচ্ছে ভার্ব 1 ভার্ব 2। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, এই V1 V2 বাদে পৃথিবীর আর যত ভার্ব আছে সবগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্বের কাতারে। তাহলে V1 V2 যে কোনো ধরনের V1 V2 হতে পারে ভাইয়া। আবারও বলছি, দেখেন, এম, আর,
ইজ এটা হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্মে থাকে, তাহলে এটা ফাইনাইট ভার্ব। ওয়াজ, ওয়্যার এটা হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্মে থাকে, তাহলে এটা ফাইনাইট ভার্ব। ক্যান এটা হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্মে থাকে, তাহলে ফাইনাইট ভার্ব। কুড এটা হচ্ছে 1 নম্বর ফর্মে থাকে, তাহলে ফাইনাইট ভার্ব। তাহলে এই দুইটা ভার্ব বাদে তাহলে কোনো সংজ্ঞা মুখস্থ করার দরকার নেই। V1 V2 বাদে পৃথিবীর যত ভার্ব রয়েছে সবগুলো কি নন ফাইনাইটের কাতারে চলে যাবে। তাহলে যদি নন ফাইনাইটের কাতারে আমরা লিখি তাহলে লিখতে পারবো কি ভার্বের 3 নম্বর ফর্ম লিখতে পারবো কি, যদি এর আগে হ্যাভিং শব্দটি যোগ করি, হ্যাভিং প্লাস V3, হ্যাভিং প্লাস V3 এটাও নন ফাইনাইট ভার্ব। হ্যাভিং ডান, হ্যাভিং গন, হ্যাভিং রিটেন, হ্যাভিং ইটেন। এরপরে দেখেন আইএনজি ফর্মগুলো রয়েছে, যেটা জেরান বলেন পার্টিসিপল বলেন, যত আইএনজি ফর্মগুলো রয়েছে এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। টু প্লাস বেস ফর্ম বা টু ডু লিখতে পারি আমরা, শুধু টু ডু না, টু গো, টু স্লিপ, টু রিড, টু রাইট, টু সুইম, যত ভার্ব রয়েছে টু প্লাস ভার্ব। এই টু প্লাস ভার্ব বা ইনফিনিটিভ যেটা আমরা চিনি, জেরান যেটা আমরা চিনি, পার্টিসিপল হিসেবে যেটা আমরা দেখেছি, আসলে আজকের ক্লাসটা তো বিসিএস সিলেবাসের মাঝামাঝি থেকে আমরা করছি, তাতেও কোনো সমস্যা নাই, আপনি সব বুঝবেন। তাহলে এই V1 V2 বাদে আর যত ভার্ব, তাহলে আমাদের অন্যগুলো মনে রাখার দরকার নাই, নন ফাইনাইট ভার্বের সংজ্ঞাও জানা দরকার নেই। V1 V2 বাদে আর যত ভার্ব রয়েছে সবই নন ফাইনাইট ভার্ব। একটু আমরা মনে রাখার জন্য বলে দিলাম, যদি V3 যেগুলো ডান, গান, রিটেন, ইটেন যেগুলো রয়েছে, রিকোয়েস্টেড, ইনভাইটেড যেগুলো রয়েছে, হ্যাভিং গান, হ্যাভিং ডান, আইএনজি, রাইডিং, রাইটিং, স্পিকিং, স্লিপিং, লিসেনিং, টু ডু, টু গো, টু স্লিপ, টু রিড, টু রাইট, যা কিছু আছে সবগুলো হচ্ছে নন ফাইনাইটের কাতারে। ফাইনাইট ভার্ব হচ্ছে V1 V2। একটু আপনাদের টেস্ট করি, আপনি কি বুঝলেন? এখন অ্যান্সার করতে হবে। নাম্বার 1, I am going to, বা I am going there, I am going there to learn something, I am going there to learn something। এখানে আন্ডারলাইন করলাম, এখানে আন্ডারলাইন করলাম, এখানেও আন্ডারলাইন করলাম। নাম্বার 2, I have done it, এখানে আন্ডারলাইন করলাম, এখানে আন্ডারলাইন করলাম। নাম্বার 3, stopped writing, এখানে আন্ডারলাইন করলাম, এখানে আন্ডারলাইন করলাম। I saw him sleeping, sleeping আন্ডারলাইন করলাম, saw আন্ডারলাইন করলাম। My written exam is going on, আমার এটা লিখতাম চলছে, রিটেনে আন্ডারলাইন করলাম, গোয়িং এ আন্ডারলাইন করলাম, ইজে আন্ডারলাইন করলাম। নাম্বার 6, হ্যাভিং, ফাইনাইট ভার্ব নিয়ে জীবনে যেন প্রবলেম না হয়, কোনদিন প্রবলেম হবে না আশা করি। হ্যাভিং ডান দ্য ক্লাস, উই ওয়েন্ট আউট, ক্লাস শেষ করে আমরা বাইরে যাব। হ্যাভিং ডান নিচে দাগ দিলাম, ওয়েন্ট নিচে দাগ দিলাম। তাহলে এখানে 6টা সেন্টেন্স আমরা লিখেছি। এই 6টা সেন্টেন্সের দেখেন একাধিক জায়গায়, এই সেন্টেন্সগুলোর একাধিক জায়গায় আন্ডারলাইন করা আছে। আপনাকে আইডেন্টিফাই করতে হবে কোনগুলো ফাইনাইট ভার্ব, দেখেন সবগুলো ভার্বের নিচে আন্ডারলাইন করা রয়েছে, কোনগুলো ফাইনাইট ভার্ব, কোনগুলো নন ফাইনাইট ভার্ব। তো আমরা আগে থেকেই জানি, আশা করি এগুলো পারবো। 1 থেকে 6 খেয়াল করুন, যদি আমি বলি এম, তাহলে এম কি ভার্ব 1 এর মধ্যে পড়ে না, প্রেজেন্ট ফর্মের মধ্যে পড়ে না, ভার্বের 1 নম্বর রূপ না এম, তাহলে এটা কি, এমটা কি হবে, এমটা কি হবে, ডেফিনেটলি ফাইনাইট ভার্ব। আইএনজি ফর্মটা কি হবে, নন ফাইনাইট ভার্ব। টু লার্ন, টু গো, টু ডু, টু স্লিপ, টু রিড এগুলো কি নন ফাইনাইট ভার্ব। হ্যাভ ভার্বের প্রথম ফর্ম না, আমি বলছি হ্যাভ ভার্ব, ডু ভার্ব, অক্সিলারি ভার্ব, মুডাল ভার্ব, যত ভার্ব আছে, তাহলে এটা কি হ্যাভটা ফাইনাইট ভার্ব। হ্যাভ, হ্যাড, ডানটা কি নন ফাইনাইট ভার্ব। স্টপটা কি ভার্বের 2 নম্বর ফর্ম, তাহলে কি হবে ফাইনাইট ভার্ব। তারপরে কি, অনেকে আবার চিন্তা করছে স্যার ভার্বের 2 নম্বর ফর্ম এবং ভার্বের 3 নম্বর ফর্ম তো একই, আমি কি করে বুঝবো কোনটা? হতে পারে না প্রশ্ন, প্রশ্ন হলেই প্রশ্ন করতে হবে। স্যার রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড আমি কি করে বুঝবো? রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড, স্লিপড, স্লেপ্ট, স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট, তা স্লেপ্ট, স্লেপ্টটা একই রকম। ইনভাইট, ইনভাইটেড, ইনভাইটেড, তাহলে ইনভাইটেড, ইনভাইটেডটা একই রকম। আমি কি করে বুঝবো কোনটা V2 আর কোনটা V3? মনে রাখবেন 91% ভার্বের রূপ V2 এবং V3 সেম। আপনি কি করে জানবেন? যদি প্রশ্ন থাকে প্রশ্ন করুন।
আমি প্রশ্ন আপনাকে বলে দিব। লাইভ ক্লাসে আসলে অনেক কিছু সম্ভব না, কারণ আপনার এক্সপ্রেশন তো আমি দেখতে পাচ্ছি না, জাস্ট আমি ক্যামেরার চোখটা দেখতে পাচ্ছি। একটা চোখ দেখে আমি কি করে বুঝবো জড় পদার্থ? রাইটিং, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। স ভার্বের 2 নম্বর রূপ, তাহলে হচ্ছে ফাইনাইট ভার্ব। স্লিপিং, এটা আইএনজি ফর্ম, তাহলে কি নন ফাইনাইট ভার্ব। রিটেন ভার্বের 3 নম্বর ফর্ম দেখতেই পাচ্ছি, রাইট, রোট, রিটেন। যদি রাইট হতো সেটা ফাইনাইট ভার্ব, যদি রোট হতো সেটা ফাইনাইট ভার্ব, কিন্তু রিটেন নন ফাইনাইট ভার্ব। গোয়িং, এটা আইএনজি ফর্ম রয়েছে, তাহলে কি হবে নন ফাইনাইট ভার্ব। হ্যাভিং ডান, হ্যাভিং গান, হ্যাভিং রিটেন, হ্যাভিং ফট ফর 9 months we achieved our freedom, 9 মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তাহলে হ্যাভিং ফট, হ্যাভিং ডান, হ্যাভিং স্লেপ্ট, হ্যাভিং ইনভার্টেড, তাহলে এটা হবে নন ফাইনাইট ভার্ব। তাহলে এখানে ওয়েনটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আজকে থেকে ওয়াদা করতে হবে আর জিন্দিগিতেও যেন ফাইনাইট ভার্ব আপনার পড়া না লাগে। আজকের ক্লাস শুধু আসলে ক্লজ অ্যান্ড ফ্রেজের নয়, আজকের ক্লাস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের, আজকের ক্লাস সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আপনি শিখে গেছেন। আপনি টেরই পাচ্ছেন না, আমি দেখে দেবো আপনি শিখে গেছেন। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে যেটা 1 মার্ক আসবে সেটা আপনার কনফার্ম, 100% কনফার্ম, সেটা আপনাকে কেউ ঠেকাতে পারবে না। 1 মার্ক পেয়ে গেছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না, আমি বোঝাবো। তাহলে এখানে ফাইনাইট ভার্ব নিয়ে আমার মনে হয় আর কোনো সমস্যা থাকার কথা না। যদি থাকে প্রশ্ন করতে পারেন, 1 থেকে 6 নম্বরের মধ্যে কোনো প্রবলেম থাকলে আপনি প্রশ্ন করুন যে এখানে স্যার বুঝতে পারিনি বা বুঝতে সমস্যা হয়েছে। হ্যাঁ, আশা করি প্রশ্ন নাই। ওই যে একজন লিখে ফেলেছে অলরেডি, ইসমাত রুনা, ও লিখেছে, রুমা, ও লিখেছে যে জি স্যার B2 আর B3 সেম, তাহলে আমরা কিভাবে বুঝবো? আচ্ছা, এটা নিয়ে অনেক মজার মজার কথা হবে আশা করি। তাহলে আমরা ফাইনাইট ভার্ব ক্লিয়ার, এটা বলবো ফাইনাইট ভার্ব ক্লিয়ার, নন ফাইনাইট ভার্বও ক্লিয়ার। আমাদের দরকার ছিল শুধু ফাইনাইট ভার্বটা, সাথে সাথে কি নন ফাইনাইট ভার্বটা শিখে ফেললাম। ফাইনাইট ভার্ব ইজ দ্য হার্ট অফ ক্লজ, ক্লজের হৃদয় বলা হয়। আসলে যাহাই ফাইনাইট ভার্ব তাহাই তো ক্লজ, ক্লজই ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বই ক্লজ। স্যার B1 ই ক্লজ, B2 ই ক্লজ, ক্লজই B2, ক্লজই B1, যাহাই B1 তাহাই ক্লজ, ক্লজই B1, ক্লজই ফাইনাইট ভার্ব, সোজা হিসাবে, এছাড়া কিছু নেই। তাহলে নোট লিখে ফেলেন, একটু নোট লিখে ফেলি আমরা। তাহলে ক্লজ এবং ফ্রেজের আমরা একটা নোট লিখে ফেলি। কিভাবে পরীক্ষায় প্রশ্ন হবে অলরেডি বুঝে গেছেন। একটা সেন্টেন্সের কিছু অংশে আন্ডারলাইন থাকবে, 30% বা 40% আন্ডারলাইন করে বলবে এটা কোন ক্লজ, এটা কোন ফ্রেজ, মানে আন্ডারলাইন দিয়ে থাকবে। সোজা কথা, ক্লজ এবং ফ্রেজ পরীক্ষায় আসবে আন্ডারলাইন। আন্ডারলাইন যদি নাও থাকে বলে দিবে এই সেন্টেন্স থেকে এই সেন্টেন্স পর্যন্ত, মানে এই ওয়ার্ড থেকে এই ওয়ার্ড পর্যন্ত, কোনো সেন্টেন্সের এই ওয়ার্ড থেকে এই ওয়ার্ড পর্যন্ত বলে দেবে। তাহলে আমরা নোট লিখে ফেলি। আন্ডারলাইনকৃত অংশে, নোট লিখুন, আন্ডারলাইনকৃত অংশে, আন্ডারলাইনকৃত অংশে ফাইনাইট ভার্ব থাকলে, কি ভার্ব? ফাইনাইট ভার্ব, সংক্ষেপে F_V লিখতে পারেন। আন্ডারলাইনকৃত অংশে ফাইনাইট ভার্ব থাকলে তা ক্লজ, আর না থাকলে তা ফ্রেজ। আন্ডারলাইনকৃত অংশে ফাইনাইট ভার্ব থাকলে তা ক্লজ, না থাকলে তা ফ্রেজ। তাহলে কোনো আন্ডারলাইনকৃত ওয়ার্ডগুলোর মধ্যে যদি V1, V2 থাকে, আন্ডারলাইনকৃত অংশে যদি প্রেজেন্ট ফর্ম থাকে, আন্ডারলাইনকৃত অংশে যদি পাস্ট ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্ম যে কোনো একটা থাকবে, প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্ম যদি থাকে সেটার নাম কি? ক্লজ। তাহলে আন্ডারলাইনকৃত অংশে ফাইনাইট ভার্ব থাকলে তা ক্লজ, আর না থাকলে তা ফ্রেজ। তাহলে ফ্রেজ এবং ক্লজের সঙ্গে আমরা জেনে গেলাম। তাহলে কোনো ওয়ার্ডের নিচে যদি আন্ডারলাইন থাকে, ওয়ার্ডগুলো সার্চ দিব, এই তুমি কি প্রেজেন্ট ফর্ম আসো এর মধ্যে, ফার্স্ট ফর্ম আসো, ও আসো, তাহলে তুমি ক্লজ, নাই তুমি ফ্রেজ। তাহলে কোন সেন্টেন্সের মধ্যে যদি B1, B2 থাকে, প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্ম থাকে, তাহলে ওই আন্ডারলাইনটা, ওই শব্দগুলো অবশ্যই কি হবে? ক্লজ। আর যদি B1, B2 একটিও না থাকে, তাহলে ওই শব্দগুলো হবে ফ্রেজ। যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে ইয়েস বলেন, এই কথাটাই। ক্লিয়ার হয়ে থাকলে ইয়েস লেখেন। কোনো আন্ডারলাইনের মধ্যে যদি ফাইনাইট ভার্ব থাকে, কোনো আন্ডারলাইনের মধ্যে V1 থাকে, V2 থাকে, প্রেজেন্ট ফর্ম থাকে, পাস্ট ফর্ম থাকে, তাহলে সেটা হবে কি? ক্লজ। আর যদি না থাকে তাহলে হবে ফ্রেজ। যদি এতটুকু বুঝে থাকেন ইয়েস লেখেন প্লিজ। না বুঝলে আমরা সামনের দিকে আগাতে পারবো না। কোনো আন্ডারলাইনের মধ্যে, আন্ডারলাইনকৃত ওয়ার্ডগুলোর মধ্যে যদি প্রেজেন্ট ফর্ম থাকে, যদি V1 থাকে,
যদি V2 থাকে তাহলে সেটা কি হবে ক্লজ, আর যদি V1 V2 আন্ডারলাইনে না পাই তাহলে হবে ফ্রেজ। তাহলে পরীক্ষার হলে আমাদের চোখ যাবে কোথায়, শুধু আন্ডারলাইনে, আর কোথাও চোখ দেওয়ার দরকার নাই, শুধু তুমি আন্ডারলাইনে। এই আন্ডারলাইনে দেখি তো V1 V2 আছে কিনা, হ্যাঁ আছে, তাহলে এটা ক্লজ নাই, ফ্রেজ। ক্লিয়ার? যদি এটা ক্লিয়ার হয়ে থাকেন তাহলে এই যে বলেছিলাম একটু আগে যে আমি যে এই 13 সেন্টেন্সেস লিখলাম, এগুলোর আমি একটি চাই, স্ক্রিনশট চাই, স্ক্রিনশট চাই। 13 সেন্টেন্সের স্ক্রিনশট দিয়ে দেন। হ্যাঁ, অনেক কেস লিখেছে, আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। স্যার এক্সাম্পল দেন, মানে কি এক্সাম্পল তো আগে দিয়ে দিছি, এক্সাম্পল আপনি আমাকে পাঠান। 13 সেন্টেন্সের যে 13টা বাক্য লিখলাম, এই 13টা বাক্য আপনি পাঠিয়ে দেন আমাকে। যে কেউ ছবি তুলে প্লিজ পাঠিয়ে দেন। আপনার খাতায় লিখেছেন অবশ্যই, তাহলে খাতায় যে লেখা ছিল 13টি সেন্টেন্স, এই 13টি সেন্টেন্স পাঠিয়ে দেন, পাঠিয়ে দেন প্লিজ। আচ্ছা, প্রথম সেন্টেন্সটা ছিল টেল মি আই স্টোরি, রাইট? টেল মি আ স্টোরি। আচ্ছা, আমরা কতজন দেখছি এখানে, বা কোন জায়গা থেকে দেখছি? সবাইকে আমরা রাজশাহীর নাকি? আচ্ছা, তাহলে রিয়েলি অসাম ক্লাস স্যার, ফার্স্ট ক্লাস। ওকে, আপনার আরও অসাম হবেন, আপনারা নিজেরাই অসাম হয়ে যাবেন ইনশাল্লাহ, আশা করি। আপনি একটু মনোযোগী হন, আমাকে পাঠান এই 13টি সেন্টেন্স যে লিখে দিলাম শুরুতেই, আর এক্সাম্পল দেবো, এক্সাম্পল আপনাকে দিয়ে দিছি, আপনার কাছ থেকে চাচ্ছি। প্রথম সেন্টেন্সটি কি ছিল ভাইয়া? টেল মি আ স্টোরি। ও, এখানে দেওয়ার অপশন নাই কেন? এখানে কি পিকচার দেওয়া যায় না? আচ্ছা, আমি তো ভুলে গেছি কি কি সেন্টেন্স লিখেছি। আচ্ছা, প্রথমে একটা সেন্টেন্স লিখেছিলাম যে আচ্ছা, তাহলে দুই একটা দেখাই যেটা মনে আছে। টেল মি আ স্টোরি, এটা লেখা ছিল। এরপরে ছিল টেল মি দ্য স্টোরি। আচ্ছা, পাঠানো যায় না, অনেকে বলেছে পাঠানো যায় না। আচ্ছা, টাঙ্গাইল, মাদারীপুর, অনেক জায়গা থেকে, রাজশাহী, অনেক জায়গা থেকে দেখছি, চাঁপাইনবাবগঞ্জ। ওকে, সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। টেল মি দ্য স্টোরি কি ছিল? হোয়াট আই টোল্ড, এরকম সেন্টেন্স ছিল। আচ্ছা, আপনারা নিজেরাও আপনি একটু খেয়াল করেন, আপনি যে 13টা সেন্টেন্স লিখেছেন, দেখেন এই 13টা আন্ডারলাইন আছে, 13টা আন্ডারলাইন ছিল, একটু খেয়াল করি আমরা। 13টা আন্ডারলাইন ছিল, যেমন ছিল যে হোয়াট আই সে ইজ ট্রু, এরকম ছিল। হোয়াট আই সে ইজ ট্রু, এরকম ছিল যে মিস্টার হাসান ইজ আ ম্যান অফ লেটার্স। মিস্টার হাসান ইজ এ ম্যান অফ লেটার্স, এখানে আন্ডারলাইন ছিল। এরকম সেন্টেন্সগুলো ছিল আর কি, যে আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস। আসলে আমার জানা নেই যে এটা আসলে ফেসবুক লাইভ এটা পাঠানো যায় না, তাহলে আমি এটা অন্য ব্যবস্থা নিতাম। আচ্ছা, হোয়ার হি লিভস, এটা খেয়াল করি। তাহলে এখানে দেখেন কিছু ওয়ার্ডে আন্ডারলাইন থাকবে, দেখেন এখানে দুইটা ওয়ার্ডে আন্ডারলাইন রয়েছে। তাহলে আমরা সার্চ দেবো কোথায়, চোখ রাখবো কোথায়? শুধু আন্ডারলাইনে, পরীক্ষা হলে আন্ডারলাইনে। দেখেন আন্ডারলাইনের ভিতরে আপনি চোখ দেন, আ থেকে স্টোরি, এই দুইটি ওয়ার্ড আন্ডারলাইন আছে। আচ্ছা, এটার মধ্যে কি কোনো ভার্ব আছে? ফাইনাল ভার্ব পরে, ভার্বই তো নাই, তাহলে এটাকে আপনি কি বলবেন? ফ্রেজ নাকি ক্লজ? ডেফিনেটলি ফ্রেজ, তাই না? তারপরে দেখেন টেল মি দ্য স্টোরি হোয়াট আই টোল্ড, একটু খেয়াল করি, হোয়াট আই টোল্ড, এই তিনটি ওয়ার্ডের মধ্যে কি কোনো ভার্ব নাই? আছে, টোল্ড। তাহলে টেল, টোল্ড। আচ্ছা, বলেন তো এটা ভার্বের 2 নম্বর নাকি 3 নম্বর? এটা নিয়ে পরে কথা বলছি, ভার্বের 2 নম্বর নাকি 3 নম্বর? ডেফিনেটলি 2 নম্বর। আচ্ছা, এটা যদি কারো প্রবলেম থাকে তো আমাদের টেন্সের প্রবলেম আছে তার। যদি V2 V3 বুঝতে প্রবলেম হচ্ছে স্যার একই রকম কীভাবে বুঝবো, তারপরে আসে আপনাকে বুঝিয়ে দেবো, সমস্যা নাই। তাহলে হোয়াট আই টোল্ড যদি ভুলে যায় মনে করে দেবেন।
তাহলে এটা অবশ্যই ফাইনাইট ভার্ব। আচ্ছা, আপনারা যদি ক্লিয়ার হন তাহলে আরও একটি বিষয় আমি ক্লিয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। সেটা হচ্ছে যে কিছু বেসিক ব্যাপার নিয়ে আমাদের মধ্যে প্রবলেম আছে, 5 মিনিট শেয়ার করবো, তারপরে মূল আলোচনায় যাবো, যেখান থেকে আপনি পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ। আপনি একটু লিখে ফেলেন সাবজেক্ট। খুব হাস্যকর ব্যাপার হলে সত্য যে আসলে আমরা অনেকেই এখনও অনার্স মাস্টার্স কমপ্লিট করে সাবজেক্ট অবজেক্ট এগুলো বুঝতে পারি না বা ধরতে পারি না। এটা মনক্ষুণ্ণ হওয়ার কিছু নাই, ছোট হওয়ার কিছু নাই। আমাদের শিক্ষা পদ্ধতিটা এমন ছিল যে শুধু আমাদের সার্টিফিকেট অর্জন করার জন্য, পাশ করার জন্য পড়েছি, যার কারণে আমাদের এই অবস্থা হয়েছে। সাবজেক্ট, হ্যাঁ এখন শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। সাবজেক্টটা আপনি লিখে ফেলতে হবে, খাতা কলম রাখতে হবে সবসময়, শুধু বসে বসে কিন্তু লাইভ ক্লাস করা যাবে না। সাবজেক্টে আমরা লিখে ফেলব যে এক অবলিক একাধিক অথবা একটি সেন্টেন্স অথবা একটি সেন্টেন্সের যখন একটি ভার্বের দরকার হয় তখন ওই একাধিক শব্দ হবে। এখানে একাধিক শব্দ অথবা একটি সেন্টেন্সই হচ্ছে বা একটি সেন্টেন্সই হলো সাবজেক্ট। ভার্বকে সাধারণত হু দ্বারা, ছোটবেলায় জানি এটা আমরা, হু দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তা সাবজেক্ট। আমি উদাহরণ দিব, একটু বুঝেন, লিখেন। এটা বড় মনে হচ্ছে, বড় না আসলে, এটা আপনার কাছে বড় মনে হচ্ছে সংজ্ঞা না, ব্যাপারটা এরকম নয়। একটি শব্দ সাবজেক্ট হতে পারে, একাধিক শব্দ সাবজেক্ট হতে পারে, একটি সেন্টেন্স সাবজেক্ট হতে পারে, বিশাল একটা সেন্টেন্স সাবজেক্ট হতে পারে। কখন? যখন একটি সেন্টেন্সের ভার্বের দরকার হয়, যখন একটি শব্দের ভার্বের দরকার হয়, যখনই একাধিক শব্দের ভার্বের দরকার হয়, তখনই সেটাকে কি বলা হবে? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট এন সিঙ্গেল ওয়ার্ড হতে পারে, একাধিক শব্দ একত্রিত হতে পারে, একত্রিত হয়েও সাবজেক্ট হতে পারে, পুরো একটি সেন্টেন্স সাবজেক্ট হতে পারে। কখন? এক বা একাধিক শব্দ অথবা একটি সেন্টেন্সের যখন একটি ভার্বের প্রয়োজন পড়ে, একটি ভার্বের যখন প্রয়োজন হয়, ভার্বের যখন দরকার হয়, তখন ওই এক অথবা একাধিক শব্দ অথবা একটি সেন্টেন্সকে কি বলা হয়? সাবজেক্ট বলা হয়। উদাহরণে আসবো, এখনই আসবো, টেনশন নেই। লিখবেন অবজেক্ট। অবজেক্ট ভার্বকে কি মানে হচ্ছে হোয়াট বা কাকে মানে হচ্ছে হোম বলতে। তাহলে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে একাধিক শব্দ অথবা একটি সেন্টেন্স পাওয়া গেলে তা অবজেক্ট। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে এক বা একাধিক শব্দ অথবা একটি সেন্টেন্স পাওয়া গেলে তা কি? অবজেক্ট। তাহলে অবজেক্টও একটি শব্দ হতে পারে, অবজেক্ট একাধিক শব্দ হতে পারে, অবজেক্ট একটি সেন্টেন্স হতে পারে। কখন? যখন ভার্বের পরে একটি শব্দ যদি কি এর অর্থ দেয়, কি এর উত্তর দেয়, কাকের উত্তর দেয়, হোয়াটের উত্তর দেয়, হোমের উত্তর দেয়, যদি দিয়ে থাকে তাহলে অবশ্যই ওই একটি শব্দ, ওই একাধিক শব্দ একত্রিত হয়ে ওই একটি সেন্টেন্স হতে পারে কি? অবজেক্ট। খেয়াল করি,
খুব ভালো করে খেয়াল করবেন। নাম্বার 1, I believe. I believe, আমি বিশ্বাস করি। এখানে ভার্ব কোনটা? বিলিভ। তাহলে বিলিভকে আপনি প্রশ্ন করেন আমি বিশ্বাস করি, তাহলে কে বিশ্বাস করে? কে বিশ্বাস করে? খেয়াল করেন, কে বিশ্বাস করে, কাজটা কে করে? হু দিয়ে আমরা লিখেছিলাম। তাহলে ভার্বকে সাধারণত হু যোগে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। আমি বিশ্বাস করি, বিশ্বাসটা কে করে? কে করে? আমি। তাহলে আমিটা এখানে কি? আমিটা হচ্ছে সাবজেক্ট, আমিটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এই আমির অবশ্যই একটি ভার্বের দরকার হচ্ছে। তাহলে কোনো সিঙ্গেল ওয়ার্ডে যদি ভার্বের দরকার হয় সেটা হচ্ছে সাবজেক্ট হবে। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এর ভার্বের দরকার সাবজেক্ট। দ্যাট শি লাভস মি। খেয়াল করি, আমি বিশ্বাস করি, তো বিশ্বাসটা হচ্ছে এখানে ভার্ব। ভার্বকে আমরা প্রশ্ন করতে চাই যে ভার্বের পরে অবজেক্ট আছে কি নাই। ভার্বের পরে যে সবসময় অবজেক্ট থাকবে এই ধারণা মাথা থেকে তুলে দিতে হবে, আজকে একদম ভুলে যেতে হবে। তওবা করে ফিরে আসতে হবে যে সেন্টেন্সগুলো আমরা ছোটবেলা থেকে শিখেছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সেখানে নাই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আহারে, জীবনটা এক্সটেনশন হয়ে গেছে। তাহলে এখান থেকে দেখেন আই বিলিভ, আমি বিশ্বাস করি। তাহলে ভার্বের পরে অবশ্যই অবজেক্ট থাকার কথা। অবজেক্ট আছে কিনা টেস্ট করতে হবে। কি দিয়ে? দুইটা ডব্লিউএস ওয়ার্ড, কি আর কাকে। কি আর কাকে, হোয়াট আর হোম, হোয়াট আর হোম, কি আর কাকে। তাহলে প্রশ্ন করেন আমি বিশ্বাস করি, কি বিশ্বাস করি? আমি বিশ্বাস করি, কি বিশ্বাস করি? সে আমাকে ভালোবাসে, এটা বিশ্বাস করি। সে আমাকে ভালোবাসে, এটা বিশ্বাস করি। তাহলে কি এর উত্তরটা? আমি বিশ্বাস করি। কি বিশ্বাস করো তুমি? আরে সে যে ভালোবাসে আমাকে, এটাই তো বিশ্বাস করি। তাহলে এই পুরাটাই হচ্ছে কি? অবজেক্ট। দেখেন পুরো একটা সেন্টেন্স হচ্ছে অবজেক্ট। আবার দেখুন নাম্বার 2, আই লাভ ইউ, খুবই কমন সেন্টেন্স। আই লাভ ইউ ইজ a romantic expression. তাহলে এখানে আন্ডারলাইন করলাম আই লাভ ইউ একটা সেন্টেন্স কিনা। তাহলে আমরা বলেছিলাম এক বা একাধিক শব্দ অথবা একটা সেন্টেন্সের যদি ভার্বের প্রয়োজন পড়ে, যদি ভার্বের দরকার হয়, তাহলে অবশ্যই ওই সেন্টেন্সটি, ওই শব্দটি, ওই একাধিক শব্দ, তাহলে কি হবে? সাবজেক্ট। তাহলে আই লাভ ইউ ইজ, আই লাভ ইউ ইজ, তাহলে পুরো সেন্টেন্সের একটা ভার্বের দরকার হচ্ছে। তাহলে এটা কি? সাবজেক্ট। তাহলে আমরা কি জানলাম? সাবজেক্ট একটা শব্দ হতে পারে, সাবজেক্ট একাধিক শব্দ হতে পারে, হ্যাঁ, সাবজেক্ট একটা সেন্টেন্স হতে পারে। আবার অবজেক্টের ক্ষেত্রে বললাম যে অবজেক্টও ঠিক একটা শব্দ হতে পারে, দুটি শব্দ হতে পারে, হ্যাঁ, তিনটি শব্দ হতে পারে, 200 শব্দ হতে পারে, একটা সেন্টেন্স হতে পারে। আবার অবজেক্ট দুই ধরনের হতে পারে। অবজেক্ট কি? দুই প্রকার আমরা জানি। অবজেক্ট দুই ধরনেরও হতে পারে। কেমন সেটা? অবজেক্ট দুই ধরনের হতে পারে এই কারণে, অবজেক্ট দুই ধরনের হতে পারে এই কারণে, কারণ এই দুইটা দিয়ে প্রশ্ন করার সুযোগ আছে। এই জন্য দুইটা প্রশ্নের উত্তর যদি থাকে তাহলে অবজেক্ট দুইটা, যদি একটা প্রশ্নের উত্তর থাকে, কি এর উত্তর থাকে শুধু, তাহলে সাবজেক্ট অবজেক্ট একটা, ভার্বের পরে অবজেক্ট একটা। আর যদি হোমের এবং কি এবং কাকে, হোয়াট এবং হোম, দুইটা ডব্লিউএস ওয়ার্ডের উত্তর ভার্বের পরে রয়েছে, তাহলে সেই ভার্বের দুইটা অবজেক্ট রয়েছে। ভেরি সিম্পল, এটা আমরা ছোটবেলায় থেকে জানি, কোনো সমস্যা। ভেরি সিম্পল, যে হি গেভ, সে দিল, কাকে? আমাকে। তাহলে কাকের উত্তরটা পেলাম এখন আমাকে, তাহলে এটা একটা অবজেক্ট। কি দিল? একটি পেন বা একটি বই। তাহলে এটা কি এর উত্তরটা পেলাম এখন। তাহলে কাকের উত্তর এবং কি এর উত্তর দুটাই যদি পাই, তাহলে সেই ভার্বের দুটো অবজেক্ট, অবজেক্ট 1, অবজেক্ট 2, দুটো অবজেক্ট আছে। এটা ভার্বের ক্লাসে কথা বলা যাবে। শুধু এতটুকু জানেন যে কি এবং কাকে দুইটা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে যেহেতু অবজেক্ট পাওয়া যায়, তাহলে অবজেক্ট দু প্রকার, অবজেক্ট দু ধরনের হয়। তাহলে ভার্বের পরে দুইটা অবজেক্ট থাকতে পারে, ভার্বের পরে একটা অবজেক্টও থাকতে পারে। আই লাভ ইউ, আই লাভ ইউ এরপর ভার্ব কি দরকার স্যার? আরে আই লাভ ইউর পর ভার্ব না দিলে কি হবে? আই লাভ ইউ ইজ, মানে আমি তোমাকে ভালোবাসি, এই সেন্টেন্সটা ইজ আ রোমান্টিক সেন্টেন্স, ইজ আ রোমান্টিক এক্সপ্রেশন। এরপরে দেখেন, এরপরে লিখবো আমরা, আসলে 5 মিনিট সময় চেয়েছিলাম, সময় চলে যাচ্ছে, সময় নষ্ট করা যাবে না, সময় অতি মূল্যবান। মানুষের জীবনের পরেই যে মূল্যবান বিষয় সেটা হচ্ছে সময়, সময়কে গুরুত্ব দিতে হবে। এরপরে আমরা দেখি যে
অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল শিখলে আপনি পুরোটা শিখতে অ্যাডভার্বিয়াল মনে রাখবো হু, আচ্ছা লিখে ফেলছি হু, হোম, হোয়াট। দেখেন এই দুটো কিন্তু আমরা পড়ে আসলাম, অবজেক্ট চিনতে গিয়ে পড়ে আসলাম যে হোম দিয়ে প্রশ্ন করলে, হোয়াট দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, আর ভার্বকে হু দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? সাবজেক্ট পাওয়া যায়। তাহলে এটা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, এটা দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, এটা দিয়ে প্রশ্ন করলে কি অবজেক্ট পাওয়া যায়। তাহলে হু, হোম, হোয়াট ছাড়া অন্য যে কোনো ডব্লিউএস ওয়ার্ডস, অন্য যে কোনো ডব্লিউএস ওয়ার্ড দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তা অ্যাডভার্বিয়াল। সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে, অ্যাডভার্বিয়াল ক্লজ হতে পারে, সেটা হতে পারে পার্টিসিপলও হতে পারে। আচ্ছা তাহলে মনে রাখবো এই হু, হোম, হোয়াট ছাড়া পৃথিবীতে আর যত ডব্লিউএস ওয়ার্ডস রয়েছে, হু, হোম, হোয়াট এটা কাদের জন্য বরাদ্দ? সাবজেক্ট আর অবজেক্টের জন্য। সাবজেক্টের জন্য হু বরাদ্দ এবং অবজেক্টের জন্য দুইটা ডব্লিউএস ওয়ার্ড বরাদ্দ। এই তিনটে ডব্লিউএস ওয়ার্ড ছাড়া পৃথিবীতে যত প্রশ্ন আছে, যত ধরনের প্রশ্ন আছে, প্রশ্ন করলেই অ্যাডভার্ব বের হবে, হয় অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল। তাহলে তিনটা ডব্লিউএস ওয়ার্ড মনে রাখতে হবে। এই তিনটা ডব্লিউএস ছাড়া আর যত ডব্লিউএস ওয়ার্ড, আর যত প্রশ্ন আপনার মনে জাগে, যেভাবেই ভার্বকে প্রশ্ন করবেন সে কিন্তু কি বের করে দিবে? অবজেক্ট না, কি বের করে দিবে? অ্যাডভার্ব। তাহলে দেখেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব কিন্তু হবে, অ্যাডভার্বিয়াল হবে, অ্যাডভার্বিয়াল ক্লোজ হবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে, পার্টিসিপল হবে। তাহলে দেখি আমরা, তাহলে আজকে থেকে তৌবা করে ফিরে আসতে হবে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট সবসময় হবে না। অবজেক্ট ভার্বের পরে তখনই বসে কি বা কাকের উত্তর যদি থাকে। কারণ হি গোস, সে যায়। এখন এরপরে আপনি কোনো কিছু লিখলেই আমাদের মনে প্রথম চিন্তা আসে এটা মনে হয় অবজেক্ট, এটা মনে হয় এক্সটেনশন, এখান থেকে বের হতে হবে ভাইয়া। হি গোজ টু স্কুল, প্রশ্ন করুন হি গোজ, সে যায়। তাহলে এখানে অবজেক্ট পাইতে হলে দুটো ডব্লিউএস ওয়ার্ড ব্যবহার করতে হবে। সে যায়, কি যায়? স্কুল, উত্তর আসে কি এর উত্তর স্কুল। কাকে যায়? স্কুল, উত্তর আসে না। ফ্রম হোম, with his friends, on foot, every morning, to learn something. দেখেন ভার্বের পরে অনেকগুলো অংশ আমরা লিখেছি। এটা অংশ একটা, দুইটা, তিনটা, হ্যাঁ উইথ থেকে শুরু করি, উইথ হিজ ফ্রেন্ড তিনটা, চারটা, পাঁচটা, ছয়টি অংশ লিখেছি। একটি অংশ কি বা কাকের উত্তর আছে? এটা বুঝলে কিন্তু আপনার ক্লজ এবং ফ্রেজ বুঝতে অনেক সুবিধা হবে। ভালো করে বুঝি। গোকে প্রশ্ন করলে বা গোসকে প্রশ্ন করলে কি বা কাকে দিয়ে প্রশ্ন একটা উত্তর কে আছে? হি গোজ, সে যায়। কি যায়? ফ্রম স্কুল, ফ্রম হোম, বাড়ি হতে। এটা হয় না। কাকে যায়? ফ্রম, বাড়ি হতে হয় না। হি গোজ, সে যায়। কি যায়? উইথ হিজ ফ্রেন্ডস, বন্ধুর সাথে। উত্তর আসে না। তার মানে দেখেন অনেকগুলো ওয়ার্ডস আমরা লিখলাম বা অনেকগুলো অংশ লিখলাম ভার্বের পরে, কিন্তু একটি অংশ কেউ অবজেক্ট বলতে পারছি না। কারণ কি বা কাকের উত্তর নাই। কাকে বা কি বা কাকে, কাকে বা কি বা কাকে, হোয়াট, হোম, হোয়াট, এটার উত্তর নাই যেহেতু, তাহলে ভার্বের পরে কি বসছে? যা বসছে সব অ্যাডভার্বিয়াল। যা বসছে সব কি? অ্যাডভার্বিয়াল। তাহলে ভার্বের পরে যা বসবে সব অ্যাডভার্বিয়াল। আবারও একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে একটি শব্দ সাবজেক্ট হতে পারে, একটি শব্দ অবজেক্ট হতে পারে, একটি শব্দ অ্যাডভার্বিয়াল হতে পারে, একাধিক শব্দ সাবজেক্ট হতে পারে, একাধিক শব্দ অবজেক্ট হতে পারে, একাধিক শব্দ অ্যাডভার্বিয়াল ফ্রেজ ক্লজ হতে পারে, একটি সেন্টেন্স সাবজেক্ট হতে পারে, একটি সেন্টেন্স অবজেক্ট হতে পারে, একটি সেন্টেন্স অ্যাডভার্বিয়াল হতে পারে। আমরা দেখব। একদম ক্লিয়ার হতে হবে। এরপর আমরা লিখব কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে সম্পূরক বা
সম্পূরক বা পরিপূরক। তাহলে আমরা খুব সহজে জানি, এই কথাটির সাথে পরিচিত, সম্পূরক বা পরিপূরক, একে অপরের পরিপূরক। সম্পূরক যেমন দাঁড়িপাল্লা যখন আমরা ধরি, তাহলে দাঁড়িপাল্লার একটা পাশ এবং অন্য পাশ দেখেন একে অপরের কিন্তু পরিপূরক। যখন সমান সমান হয় বাটখারা এবং পণ্য, তখনই কিন্তু ক্রেতা বিক্রেতার রিলেশন তৈরি হয়, তার আগে না, সমান সমান হতে হবে। তাহলে এই ব্যাপারটি এমন যে সমান সমান হতে হবে। কিসের সমান সমান এটা লিখে ফেলি, লিখেন। কি দ্বারা প্রশ্ন করলে কমপ্লিমেন্টও পাওয়া যায়, এটা একটু ক্লিয়ার করে দেন। কি দ্বারা প্রশ্ন করলে কমপ্লিমেন্ট পাওয়া যায় আনোয়ার হোসেন, এটা আপনার জীবনে জানার দরকার হবে না, এটা লাগবেও না। শুধু মনে রাখেন যে বি ভার্ব এর বি ভার্ব কি এম ইজ আর ওয়াজ আর, এম ইজ আর ওয়াজ আর, এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব। তাহলে বি ভার্বের আগে অবলিক পরে, বি ভার্বের আগে ও পরে, বি ভার্বের আগে ও পরে একই ব্যক্তি অবলিক বস্তু, বি ভার্বের আগে ও পরে একই ব্যক্তি অবলিক বস্তু বুঝালে তা কমপ্লিমেন্ট। তাহলে খেয়াল করতে হবে কমপ্লিমেন্টের ক্ষেত্রে বি ভার্ব অর্থাৎ এম ইজ আর ওয়াজ আর এই ভার্বটি বসা জরুরি। তাহলে এম ইজ আর ওয়াজ এর আগে দাঁড়িপাল্লার একটা পার্ট থাকবে, দাঁড়িপাল্লার পরের পার্ট থাকবে, সমান সমান হবে, সেটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট। ফর এক্সাম্পল, মিস্টার শাহিন ইজ আ স্টুডেন্ট, এটা হচ্ছে বি ভার্ব। খেয়াল করি মিস্টার শাহিনের পরিচয় কি, আই স্টুডেন্ট, স্টুডেন্ট এখানে কি মিস্টার শাহিন, মিস্টার শাহিন স্টুডেন্ট, স্টুডেন্ট মিস্টার শাহিন, মিস্টার শাহিন স্টুডেন্ট, স্টুডেন্ট মিস্টার শাহিন। তাহলে একই হতে হবে, একই ব্যক্তি কিন্তু মিস্টার শাহিনও যে স্টুডেন্টও সে, এই বাক্যে একটি স্টুডেন্ট হচ্ছে মিস্টার শাহিন, মিস্টার শাহিন হচ্ছে একটি স্টুডেন্ট। খেয়াল করি যদি বলি আই অ্যাম মাহবুব, তাহলে দেখেন এখানে মাহবুবটা কে আসলে, আমি, আমি মাহবুব, মাহবুবে আমি মাহবুব, মাহবুবে আমি। শি ইজ মাই সিস্টার, শি ইজ মাই সিস্টার। খেয়াল করি মাই সিস্টারটাকে শি, সেই আমার বোন, আমার বোনই সে, সেই আমার বোন, আমার বোনই সে, মাঝখানে কি আছে ভি ভার্ব। কিন্তু যদি এরকম হয় শি রিডস দ্য বুক, এখন দেখেন এখানে একটি ভার্ব আছে, এটা কি বি ভার্ব, এটা ভার্ব আছে, এটা কি বি ভার্ব, রিডস কি বি ভার্ব, নেভার, এটা বি ভার্ব না। তাহলে দেখেন দ্য বুক আর শি কি মিলে যায়, যেই সে, যেই মেয়েটি, সেটি বইটি, বইটি মেয়েটি, মেয়েটি বইটি, এরকম কি বলবেন? আচ্ছা যদি বলি যে শি ইজ ইন দ্য রুম, শি ইজ ইন দ্য রুম, খেয়াল করেন তো ইন দ্য রুম আর শি, ইন দ্য রুম মানে একটা ঘর, কক্ষকে বোঝাচ্ছে, একটা কক্ষ ঘর। তাহলে এই ঘরটি ঘর আর সে, মেয়েটি ঘর, ঘরই মেয়েটি, মেয়েটি ঘর, ঘরই মেয়েটি। বি ভার্ব থাকলেও হবে না, বি ভার্বের পূর্বে এবং পরে, বি ভার্বের আগে ও পরে একই ব্যক্তিকে বোঝাতে হবে, সেম পার্সন হতে হবে, সেম বস্তু হতে হবে। একই ব্যক্তি বস্তুকে বোঝায়, তাহলে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। বুঝতে সমস্যা হলে প্রশ্ন করতে হবে। একই ব্যক্তি বস্তু হতে হবে, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। একজন হতে হবে, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। একটি বিষয় হতে হবে বি ভার্বের আগে পরে, শি এবং রুম এক জিনিস নয়। শি এবং প্রশ্ন হতে পারে স্যার এটা কি হবে, তাহলে এটা কি, এটা কি, এটা প্রশ্ন করতে পারেন আপনি। দেখেন এটা কিন্তু একটু আগে পড়ে আসলাম, শি রিডস, শি রিডস সে পড়ে, কি পড়ে, কি পড়ে, কি, কি পড়ে বইটি। তাহলে কি এর উত্তর আছে, তাহলে অবশ্যই অবজেক্ট। অবজেক্ট একটি শব্দ হতে পারে, অবজেক্ট একাধিক শব্দ হতে পারে, অবজেক্ট দুটো হতে পারে। শি ইজ, শি ইজ সে কি, সে কি রুম, সে কাকে রুম হয় ভাইয়া। তাহলে আমরা বলেছিলাম কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া না যায়, পৃথিবীর যে ধরনের প্রশ্নই আপনি করেন, যে টাইপের প্রশ্নই করেন, ভার্বের পরে বসবে অ্যাডভার্বিয়াল। ক্লিয়ার কিনা? আশা করি অবশ্যই ক্লিয়ার। অ্যাপোজিশন,
এই অ্যাপোজিশন শব্দের অর্থ হচ্ছে পাশাপাশি অবস্থান, অ্যাপোজিশন। ওকে, ক্লিয়ার? অনেকে বলছে ক্লিয়ার। অ্যাপোজিশন মানে পাশাপাশি অবস্থান। আমি একটু লিখে ফেলি ক্লিয়ার করার জন্য। একটি নাউন এবং তার সমজাতীয় শব্দসমূহের পাশাপাশি অবস্থানকে অ্যাপোজিশন বলা হয়, অ্যাপোজিশন বলা হয়। তাহলে একটি নাউন বসবে এবং তার সমজাতীয় শব্দ। তাহলে নাউনের অনেক নাম থাকে না ভাইয়া? আপনারা তো অনেক নামে ডাকেন, রাত 12টা বাজলে অনেক নামের প্রয়োগ হয়, জানু, বাবু, পাখি, টিয়া, ময়না, কাওয়া, কবুতর, অনেক কিছু ডাকেন। তাহলে একটা নামের অনেকগুলো পাশাপাশি নাম থাকতে পারে। ঠিক অ্যাপোজিশনটা এমনই যে একটি নাউনের আরেকটি নাম ব্যবহার করা, একটি নাউনের আরেকটা নাম ব্যবহার করা, সেটা হচ্ছে অ্যাপোজিশন। কেমন? ধরেন ঢাকা একটা নাউন, এখন ঢাকারই আরেকটা নাম হচ্ছে দ্য ক্যাপিটাল, দ্য ক্যাপিটাল। তাহলে ক্যাপিটাল, রাজধানী তো ঢাকা, ঢাকাই তো রাজধানী, আমাদের দেশের ঢাকায় রাজধানী, রাজধানী তো ঢাকা, তাই তো? তাহলে একই নাম। তাহলে ঢাকা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তাহলে ঢাকার পরিচয়টা কি? ঢাকার সমজাতীয় শব্দ হচ্ছে ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা মানেই হচ্ছে দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ইজ আ বিগ সিটি, ইজ আ বিগ সিটি। তাহলে দেখেন এই ঢাকার একটা সমজাতীয় শব্দ। তাহলে এই ঢাকাকে কিন্তু দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এটা কি গুণান্বিত করছে না, বা বাসান্বিত করছে না, বা এটাকে আর অবস্থা বর্ণনা করছে না, বা এটাকে মডিফাই করছে না, কোয়ালিফাই করছে না। যাহাই ঢাকা অনেকটা কমপ্লিমেন্টের মতো, যাহাই ঢাকা তাহাই ক্যাপিটাল অফ বাংলাদেশ। তাহলে এখানে যদি আন্ডারলাইন থাকে, এভাবে আন্ডারলাইন থাকবে পরীক্ষা হলে, তাহলে অ্যাপোজিশন হচ্ছে এই ঢাকার অ্যাপোজিশন হচ্ছে ক্যাপিটাল অফ বাংলাদেশ, এই ক্যাপিটাল অফ বাংলাদেশের অ্যাপোজিশন হচ্ছে ঢাকা। ওকে, বুঝতে সমস্যা? আরো উদাহরণ দিচ্ছি। অল ক্লিয়ার স্যার? তাহলে ক্লিয়ার, আর দরকার নেই। আচ্ছা দেখেন, যেমন যদি বলি মিস মিস যে বলি মিস মিস মিলি মাই লাভ, তাহলে মিস মিলি মাই লাভ। দেখেন মিস মিলি যে আমার ভালোবাসাও সে। আবার দেখেন অ্যাপোজিশন আরেকটা ব্যাপার, যে দুই কমার মাঝখানে থাকে ম্যাক্সিমাম সবাই, 99.999% ক্ষেত্রে অ্যাপোজিশনটা মাঝখানে থাকে। আমরা পত্রিকার পাতা খুললে দেখতে পাবো যে একটা ওয়ার্ড লেখা আছে, তারপরে অনেকগুলো ওয়ার্ড লিখেছে, আবার কমা দিয়েছে, একটা ওয়ার্ড লিখেছে কমা দিয়েছে, অনেকগুলো ওয়ার্ড লিখে আবার কমা দিয়ে আবার নতুন করে শুরু করেছে। আমাদের পড়তে কষ্ট হয়, কষ্ট হলে দুই কমার মাঝখানে যা আছে ফেলে দেন, ফেলে দিয়ে পড়েন। দুই কমার মাঝখানে যা আছে ফেলে দিয়ে পড়েন, কষ্ট হবে না। ঢাকা ইজ আ বিগ সিটি। Mr. Millie, Mrs. Millie, Miss Millie, my love, is my heart, ধরেন is my heart। তাহলে যে মিস মিলি সেই আমার ভালোবাসা, আমার ভালোবাসা মিস মিলি। তাহলে এই মিলির অ্যাপোজিশন হচ্ছে মাই লাভ, মাই লাভের অ্যাপোজিশন হচ্ছে মিস মিলি। অ্যাপোজিশন ক্লিয়ার কিনা? অ্যাপোজিশন ক্লিয়ার। এই কয়েকটি বিষয় আসলে আপনার ক্লিয়ার করা দরকার ছিল। এখন চলে যাচ্ছি পরীক্ষায় মিলিয়ে আসা মানে। আচ্ছা, এখন হচ্ছে পরীক্ষায় কিভাবে কমন পাবো এটার জন্য পড়ালেখা। পরীক্ষায় প্রশ্ন কিভাবে হবে এটা আমরা জেনে গেছি। কিভাবে হবে? একটা সেন্টেন্সের 30% আনলাইন থাকবে, 40% আনলাইন থাকবে, থেকে ওখানে বলবে যেটা কোন ক্লজ, এটা কোন ফ্রেজ। ক্লজ এবং ফ্রেজ তো আমরা আগে থেকে জানি। প্রেজেন্ট ফর্ম মানে ক্লজ, পাস্ট ফর্ম মানে ক্লজ, V1 মানে ক্লজ, V2 মানে ক্লজ, এগুলো না থাকলে ফ্রেজ। এখন আসেন পরীক্ষায় ক্লজ ফ্রেজ কিভাবে পরীক্ষায় থাকবে। পরীক্ষায় 3টা ক্লজ ফ্রেজ থাকবে, ভালো করে বুঝি। 3টা ক্লজ ফ্রেজ, নাউন ক্লজ, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নাউন ক্লজকে আমরা নমিনাল ক্লজ অ্যান্সারে থাকতে পারে, বা অ্যাডজেক্টিভাল ক্লজ, অ্যাডজেক্টিভাল ফ্রেজ এটা থাকতে পারে, বা অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ এটা থাকতে পারে,
সমস্যা নেই। তাহলে তিনটা পার্টস অফ স্পিচ, তিন ধরনের, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এর বাইরে আপনি যখন বই খুলবেন, বই খোলার সঙ্গে সঙ্গে আপনি সমুদ্রে চলে যাবেন। এক অ্যাডভার্বিয়াল ক্লজ ফ্রেজ পড়তে আপনাকে 3-4 পেজ পড়তে হবে। অ্যাডভার্বিয়াল ম্যানার, অ্যাডভার্বিয়াল টাইম, অ্যাডভার্বিয়াল প্লেস, অ্যাডভার্বিয়াল কত কিছু, আপনি শেষ। এগুলো পড়ে আসলে পরীক্ষায় থাকবে না। এর বাইরেও অনেক ক্লজ আছে যেগুলো পরীক্ষায় জীবনে আসবে না। হ্যাঁ, রেস্ট্রিকটিভ ক্লজ, নন রেস্ট্রিকটিভ ক্লজ, ডিফাইন ক্লজ, নন ডিফাইনিং ক্লজ, কন্ট্যাক্ট ক্লজ, প্যারেন্থেটিক্যাল ক্লজ, এসেনশিয়াল ক্লজ, নন এসেনশিয়াল ক্লজ, রিলেটিভ ক্লজ। ভাই ক্লজের শেষ নাই। ভার্ব ফ্রেজ, জেন্ডার ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ, কত ফ্রেজ পরীক্ষায় কি আসবে? আপনি অনেক কিছু জানলেন, ভাই সব কিছু পড়েছি, পরীক্ষার হলে গিয়ে পারি না, কোনো লাভ নাই। আপনাকে স্মার্ট হতে হবে। হ্যাঁ, একজন লিখেছেন সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাপোজিশন ক্লিয়ার। তার মানে আপনার অনেক কিছু ক্লিয়ার, গ্রামারের অনেক কিছু আপনি ক্লিয়ার হয়ে গেছেন আজকে ইনশাল্লাহ, এবং সামনের দিকে অনেক মজা পাবেন ক্লাস করতে। স্যার পুনরায় বলেন, মানে কি বলবো? 3 ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকে, 3 ধরনের ক্লজ ফ্রেজ পরীক্ষায় থাকে, নাউন ক্লজ, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, এবং অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। চলে যাব প্রথমে নাউন ক্লজ অবলিক ফ্রেজ, সংক্ষেপে লিখলাম নাউন ক্লজ অবলিক ফ্রেজ। শুরুতে বলেছিলাম সংজ্ঞা, ক্লজ এবং ফ্রেজের সংজ্ঞা হচ্ছে কয়েকটি ওয়ার্ড, কয়েকটি শব্দ একত্রিত হয়ে যখন একটি সিঙ্গেল পার্টস অফ স্পিচের কাজ করে তখন সেটার নাম ক্লজ, তখন সেটার নাম ফ্রেজ। বলেছিলাম কিনা মনে করে দেখেন, যখন কয়েকটি ওয়ার্ড একত্রিত হয়ে একটি সিঙ্গেল পার্টস অফ স্পিচের মতো কাজ করে তখন সেই ওয়ার্ডগুলোকে বলা হয় ক্লজ, সেই ওয়ার্ডগুলোকে বলা হয় ফ্রেজ। তাহলে দেখেন, কয়েকটি ওয়ার্ড যদি নাউনের মতো কাজ করে, কয়েকটি ওয়ার্ড যদি নাউনের মতো কাজ করে তাহলে সেটা হবে নাউন ক্লজ অথবা নাউন ফ্রেজ। তাহলে জানতে হবে নাউন কোথায় কোথায় কাজ করে, সেই জায়গাগুলোতে নাউন ক্লজ, নাউন ফ্রেজ বসে। ক্লিয়ার? তাহলে দেখেন, নাউন ক্লজ বা ফ্রেজ একই সাথে শিখছি। নাউন ক্লজ বা ফ্রেজের সংজ্ঞা কি? এক, সাবজেক্ট হিসাবে বসে। তাহলে সাবজেক্ট কি, এটা ক্লিয়ার। একটি ওয়ার্ড সাবজেক্ট, একাধিক ওয়ার্ড সাবজেক্ট, একটি সেন্টেন্স সাবজেক্ট হতে পারে যদি তার ভার্বের দরকার হয়। সাবজেক্ট হিসাবে যা বসে পৃথিবীর সব কি? নাউন। অবজেক্ট, তাহলে একটি সেন্টেন্স অবজেক্ট হিসাবে বসে হচ্ছে নাউন ক্লজ, নাউন ফ্রেজ। 3, কমপ্লিমেন্ট, একটু আগে শিখেছেন, কমপ্লিমেন্ট হিসাবে পৃথিবীর যা কিছু বসে সব নাউন ক্লজ, নাউন ফ্রেজ। নাম্বার 4, অ্যাপোজিশন, অ্যাপোজিশন হিসাবে যা কিছু বসে সব নাউন ক্লজ, নাউন ফ্রেজ। নাম্বার 5, প্রেপোজিশন, প্রেপোজিশন উচ্চারণটা হবে প্রেপোজিশন, প্রেপোজিশন ও ডিটারমিনার, এগুলো আপনি করে আসছেন, এখন আমি এটা বলতে পারবো না। ডিটারমিনার আর্টিকেল মনে রাখলেও চলবে, বা ডিটারমিনার and the animanimus, few, fair, little, less, all, another, some, enough, এগুলো হচ্ছে ডিটারমিনার। তাহলে প্রেপোজিশন ও ডিটারমিনার, এরপর নাউন ক্লজ, ক্লজ বা ফ্রেজ বসে। খুব ভালো করে মাথায় গেঁথে নি, সাবজেক্ট হিসেবে যা কিছু বসে তা নাউন ক্লজ, নাউন ফ্রেজ। অবজেক্ট মানেই হচ্ছে নাউন ক্লজ, নাউন ফ্রেজ, কারণ অবজেক্টের জায়গায় যা বসে সব নাউন, সাবজেক্টের জায়গায় যা বসে সব নাউন। ও চেহারা যেমনই হোক ওর নাম নাউন। এটা পার্ট 6 ক্লাসে আলোচনা হবে। সাবজেক্টের চেহারা যেমনই হোক ওটা প্রোনাউন হলেও নাউন, সোজা কথা। অবজেক্টের চেহারা যেমনই হোক ওটার নাম নাউন, প্রোনাউন হলে যা কিছু একটা সেন্টেন্স নিয়ে বসুক, 10টা সেন্টেন্স নিয়ে বসুক, অবজেক্ট হলে কি বা কাকের উত্তর মানে ওটা হচ্ছে কি নাউন। তাহলে সাবজেক্ট হিসেবে পৃথিবীর যা বসে সব নাউন ক্লজ, নাউন ফ্রেজ, জেরান। অবজেক্ট হিসেবে যা কিছু বসে তা নাউন ক্লজ, নাউন ফ্রেজ, জেরান, জেরানটাও আসে, জেরানটা আমরা পড়বো। কমপ্লিমেন্ট হিসেবে যা কিছু বসে তা নাউন। অ্যাপোজিশন হিসেবে যা কিছু বসে তা নাউন। প্রেপোজিশনের পর এবং ডিটারমিনারের পর যা কিছু বসে তা নাউন। দু একটা ব্যতিক্রম আছে, সেটাও আপনাকে বলবো, যা আপনার জেনে এবং পড়ে মুখস্থ করে জিন্দেগিতে পরীক্ষায় পাবেন না। আগ্রহ যেহেতু আপনার আছে, এটা আপনাকে বলবো। তাহলে এই 5টা জায়গা,
সাবজেক্ট হিসেবে এই 5টা জায়গায় কেন মুখস্থ করছি দেখেন, অনেক টিচার আপনাকে শর্টকাট বলবে ইট দিয়ে রিপ্লেস করবা। ইট দিয়ে রিপ্লেস করলে যে কি বিপদ হবে যারা রিপ্লেস করে তারা জানে। কারণ বিভাগের আগে বসে যা বসে সব নাও না, এটা ভুল কথা, পরে অনেক বিপদ আছে। শর্টকাট পড়লে আপনি একসময় শর্টকাট হয়ে যাবেন, শর্টকাট অ্যান্সার করে চলে আসবেন, আপনার রেজাল্টও হবে শর্টকাট। তাহলে গ্রামারের সব শর্টকাট শিখলে পরে রিটেন কি করবেন? বিলি কি আপনার জীবনের শেষ ঘোষণা? সাবজেক্ট হিসেবে যা কিছু বসে, অবজেক্ট হিসেবে যা কিছু বসে, কমপ্লিমেন্ট হিসেবে যা কিছু বসে, অ্যাপোজিশন হিসেবে যা কিছু বসে, প্রিপোজিশন এবং ডিটারমিনের পর, এগুলো হচ্ছে হিসাব। যেটা সাবজেক্ট সেটা নাউন ক্লজ, যেটা অবজেক্ট সেটা নাউন ক্লজ, যেটা কমপ্লিমেন্ট সেটা নাউন ক্লজ, যেটা অ্যাপোজিশন সেটা নাউন ক্লজ। কিন্তু প্রেপোজিশনের পরে ইন, অন, অ্যাট, উইথ, অ্যামং, বিটুইন, প্রেপোজিশনের পরে যে যা কিছু দেখবেন সেটা হচ্ছে নাউন। দু একটা ব্যতিক্রম আছে, ওটা লাগবে না। ডিটারমিনের পর যা কিছু বসে, আর্টিকেল যেমন ডিটারমিনার, অ্যানি, ম্যানি, মাস, ফিউ, ফিয়ার, এগুলো হচ্ছে ডিটারমিনার। আমরা উদাহরণে যাচ্ছি, উদাহরণে গেলে ক্লিয়ার হয়ে যাব। ওকে, 1 নাম্বার, হোয়াট হি ওয়ান্টস ইজ ইম্পসিবল। তো লিখে নিই আমরা, হোয়াট হি ওয়ান্টস ইজ ইম্পসিবল। I know what he wants. Sheila is a BCS cadre officer. BCS cadre officer. Shofik, my student, became a cadre. আমার স্টুডেন্ট শফিক ক্যাডার হয়েছে। It depends on what you said. তুমি যা বলেছিলে আচ্ছা, তাহলে আমরা আনালিগুলো করে দিচ্ছি। What he wants, আচ্ছা এই সেন্টেন্সটাতে আমি আবার লিখি, এই সেন্টেন্সটাতে আমরা আবার লিখি, একটু দেখি। আচ্ছা ওটা লিখলে নতুন করে সেন্টেন্স লিখছি, যেমন লাইফ ইজ হোয়াট উই মেক ইট। নাম্বার 7, প্রচুর এক্সাম্পল প্র্যাকটিস করতে হবে। আসলে পরীক্ষায় আসবে কি, কোনো রুলস না, এক্সাম্পল। আপনি এক্সাম্পল মনে রাখলে এমনি রুল মনে থাকবে, রুল দরকারও নাই। আচ্ছা, আই হ্যাভ few friends in কি লিখবো, ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি আমরা জানি তো, ভ্যাটিকান সিটি। পরীক্ষায় আসে নারীশূন্য দেশ কোনটি, পৃথিবীতে নারীশূন্য দেশ কোনটি, নারীদের ঢুকতে ভ্যাট দেওয়া লাগে, নারীদের প্রবেশাধিকার নাই যে দেশে, সেটার নাম হচ্ছে কি, ভ্যাটিকান সিটি। আচ্ছা আমার মনে হয় এটা বুঝতে পেরেছি, এটা বুঝতে কোনো প্রবলেম নাই। আমরা বলেছি সাবজেক্ট হিসেবে যা কিছু বসে, সাবজেক্ট কোনটা, একটি সেন্টেন্স, দেখেন পুরো একটি সেন্টেন্স, হোয়াট ইউ ওয়ান্ট, সে যা চায়, এটা সেন্টেন্স। এই সেন্টেন্সের ভার্ব দরকার আছে না, এই সেন্টেন্সের ভার্ব কোনটা, ইজ। যে ইজ না দিয়ে আপনি সেন্টেন্স লিখতে পারবেন? হোয়াট ইউ ওয়ান্টস ইম্পসিবল না, হোয়াট ইউ ওয়ান্টস সে যা চায়, এটা কি, ইম্পসিবল। তাহলে যেহেতু এটা সাবজেক্ট হিসেবে বসেছে, সাবজেক্টের জায়গায় যে বসবে কোনো কথা নাই, এটা হবে নাউন ক্লজ। নাউন ক্লজ হবে না ফ্রেজ হবে? ডেফিনেটলি ক্লজ হবে, কারণ এখানে ওয়ানটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ওয়ান বা ওয়ান্স। ওয়ান্স কেন হয়েছে? এই থার্ড পারসন সিঙ্গুলার জন্য ওয়ান্স।
তাহলে এটা ফাইনাইট ভার্ব হয়েছে, এটা নাউন ক্লজ। আগে দেখবো এটা সাবজেক্ট কিনা, অবজেক্ট কিনা, অ্যাপোজিশন কিনা, প্রিপোজিশনের পর কিনা, ডিটারমিনের পর কিনা। তাহলে দেখেন আই নো, আমি জানি। তুই কি জানোস? আমি জানি। কি জানোস? আমি জানি সে কি চায়। তাহলে দেখেন আমি জানি কি, কি জানি, সে কি চায় এটা জানি। কি এর উত্তরটা আছে এখানে? ডেফিনেটলি এটা অবজেক্ট। ভাইয়া অবজেক্ট মানেই হচ্ছে নাউন। অবজেক্ট মানেই নাউন। দেখতে হবে ফাইনাইট ভার্ব আছে কিনা, হ্যাঁ আছে, তাহলে নাউন ক্লজ। শিলা ইজ আ বিশেষ ক্যাডার অফিসার। আচ্ছা এই সেন্টেন্সে বিশেষ ক্যাডার অফিসার কে? শিলা না? শিলাই বিশেষ ক্যাডার অফিসার। বিশেষ ক্যাডার অফিসার ইজ ইকাল টু শিলা, যেটা সমান চিহ্ন দিয়ে লেখা যায়। ভাইয়া কমপ্লিমেন্ট মানে হচ্ছে দাড়িপাল্লা, আর দাড়িপাল্লা মানে সমান চিহ্ন দিয়ে লেখা যায়। বিশ্বাস করেন সমান চিহ্ন দেন না, সমস্যা কি? আই এম মাহবুব, আই এম মাহবুব। ভাই এখানে মাহবুব না লিখে আই সমান সমান মাহবুব লেখা যায় না? শি ইজ মাই সিস্টার, শি ইজ লিখলাম না, শি মাই সিস্টার। তাহলে মাই সিস্টার যে সে, সেই মাই সিস্টার, তাহলে এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে এখানে দেখেন এটা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানেই যে নাউন। এর মধ্যে ফাইনাইট ভার্ব আছে না? ফাইনাইট ভার্ব নাই। ফাইনাইট ভার্ব না থাকলে সেটা আমরা ক্লজ বলবো না, বলবো ফ্রেজ। শফিক মাই স্টুডেন্ট। তাহলে দেখেন এটা অ্যাপোজিশন। আমরা অ্যাপোজিশনে বলেছিলাম একটি নাউন এবং তার সমযোজিত শব্দ। এই শফিকের সমযোজিত শব্দ হচ্ছে সে স্টুডেন্ট। মাই স্টুডেন্ট, মাই স্টুডেন্ট নাম হচ্ছে শফিক। এটা কেটে দিলেও কিছু হয় না, কেটে দেন তো। শফিক বিকেম আ ক্যাডার, এটা কেটে দিলেও কিছু হয় না, কেটে দেন তো। কারণ সমযোজিত শব্দ যে, এই জন্য কেটে দিলে কিছু হয় না। সমযোজিত শব্দ তো কেটে দেন না, কিছু হবে না। তাহলে এটারই সমযোজিত শব্দ হচ্ছে এটা, এটার সমযোজিত শব্দ হচ্ছে এটা। তাহলে এটাকে বলে অ্যাপোজিশন। আর অ্যাপোজিশনের নিচে যদি দাগ দেওয়া থাকে তাহলে হবে সেটা নাউন। যদি ফাইনাইট ভার্ব থাকে নাউন ক্লজ, না থাকে নাউন। ইট ডিপেন্ডস অন হচ্ছে প্রেপোজিশন। তাহলে প্রেপোজিশনের পরে যা কিছু থাকে চোখ বন্ধ করে নাউন। ফাইনাইট ভার্ব আছে? হ্যাঁ আছে, সেইট। তাহলে কি হবে? নাউন ক্লজ। লাইফ ইজ হোয়াট উই মেক, লাইফ ইজ হোয়াট উই মেক। তাহলে লাইফ ইজ হোয়াট উই মেক, জীবন সেটা, জীবন হয় সেটা যেটা আমরা বানাই। তাহলে আমরা যেটা বানাই, হোয়াট উই মেক ইট, আমরা যেটা তৈরি করি সেটাই জীবন, জীবনই আমরা যেটা তৈরি করি। তাহলে একে অপরের দেখেন পরিপূরক না, একে অপরের সম্পর্ক না। লাইফটাই তো হোয়াট উই মেক, সমান চিহ্ন দিয়ে লেখা যায় না? কমপ্লিমেন্ট মানে হচ্ছে একে অপরের পরিপূরক, সমান চিহ্ন দিয়ে লেখা যায়। তাহলে এটা হচ্ছে অবশ্যই নাউন হবে, যেটা কমপ্লিমেন্ট নাউন। দেখতে হবে ফাইনাইট ভার্ব আছে কিনা। ফাইনাইট ভার্ব আছে? আছে, মেক। তাহলে হবে নাউন ক্লজ। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস। তাহলে এখানে দেখেন এই ফিউটা হচ্ছে কি? কে বলতে পারবে ফিউটা কি? ডিটারমিনার। এটা পরীক্ষা আসে না, তারপর জেনে রাখা বলো ডিটারমিনার। তাহলে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, তাহলে ডিটারমিনার পরে যা কিছু বসে থাকবে কি? নাউন। ফাইনাইট ভার্ব আছে? নাই, নাউন ফ্রেজ। ডিটারমিনার আর্টিকেলও কিন্তু ডিটারমিনার হতে পারে। আর্টিকেলও কি হতে পারে? ডিটারমিনার হতে পারে। তাহলে দেখেন এখানে যদি আমি লিখতাম যে শিলা ইজ আ বিসিএস ক্যাডার, তাহলে এখানে যদি আন্ডারলাইন করতাম, আ হচ্ছে আর্টিকেল, আর্টিকেল মানে ডিটারমিনার, সকল আর্টিকেলই ডিটারমিনার। তাহলে আর্টিকেল হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনার পরে যা কিছু বসে সব কি? নাউন। ফাইনাইট ভার্ব আছে? নাই, নাউন ফ্রেজ। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? আপনারা কতক্ষণ ক্লাস করবেন? কতক্ষণ ক্লাস করতে চান? যদি ক্লিয়ার হয় তাহলে আমরা অ্যাডজেক্টিভ ক্লজে চলে যাচ্ছি। অ্যাডজেক্টিভ ক্লজ বা ফ্রেজ বা অ্যাডজেক্টিভাল ক্লজ হতে পারে। অ্যাডজেক্টিভ ক্লজ অবলিক ফ্রেজ। অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনের জন্য। আমরা পার্টস অফ স্পিচ ক্লাসে এটা ডিটেলস আলোচনা করব। অ্যাডজেক্টিভের জন্ম কার জন্য? নাউনের জন্য। জন্মটাই নাউনের জন্য। অনেক সময় আমরা ক্যাম্পাসে বলি না, হ্যাঁ আমার জন্মই তোমার জন্য। এক মেয়ে তার বয়ফ্রেন্ডকে বলছে, এই জানো আমার জন্মই তোমার জন্য। ছেলেটা ঠাস করে চট দিয়ে বলছে, আমি তোর বাপ না। তাহলে এখানে জাস্ট কিডিং ইউ। তাহলে অ্যাডজেক্টিভের জন্ম হয়েছে কার জন্য? অ্যাডজেক্টিভের জন্ম হয়েছে নাউনের জন্য। আসলে নাউনের বৈশিষ্ট্যটাই অ্যাডজেক্টিভ। নাউনের যে কোনো বৈশিষ্ট্য আপনি তুলে ধরেন
সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আপনি বললেন বল্টু একটা ছেলের নাম, এই বল্টু খারাপ, তাহলে খারাপটা অ্যাডজেক্টিভ। বল্টু ভালো এটা অ্যাডজেক্টিভ। বল্টু সৎ অ্যাডজেক্টিভ। বল্টু খাটো অ্যাডজেক্টিভ। বল্টু কালো অ্যাডজেক্টিভ। বল্টু ধলো অ্যাডজেক্টিভ। মানে নাউনের বৈশিষ্ট্য হলো অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে কার জন্য? নাউনের জন্য। তাহলে মনে রাখতে হবে যেখানে আপনি অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে যাচ্ছেন সেখানে তাকিয়ে দেখবেন কে বসে আছে? নাউন বসে আছে। নাউনকে থাকতেই হবে, নাউনকে থাকতেই হবে। তাহলে লিখে ফেলি, কালি দিচ্ছে না কেন? নাউন এর আগে ও পরে, এই পরেটাই বেশি থাকে পরীক্ষায়, আগেটাও পরীক্ষায় ছিল, এটা জানতে হবে। নাউনের আগে ও পরে আন্ডারলাইনকৃত, নাউনের আগে ও পরে আন্ডারলাইনকৃত অংশটি অ্যাডজেক্টিভ ক্লজ অথবা ফ্রেজ। তাহলে নাউনের আগে পরে, আগে দেখবেন নাউন চিনতে হবে, এই জন্য পার্টস অফ স্পিচ ক্লাসটা আবার থাকা ভালো ছিল। তাই পার্টস অফ স্পিচ ক্লাসের পরে আমরা বুঝতে পারবো যে নাউন কি আসলে। নাউনের আগে পরে যদি, যেন নাউন আপনি তো জানেন, যেমন দ্য বুক একটা নাউন, তাই না? বুক, পেন, এগুলো নাউন না? তাহলে নাউনের পরে যদি কোনো আন্ডারলাইন থাকে, আবার দেখেন আগে আন্ডারলাইন, এখানে যেমন দ্য পেন, এটা বলছি নাউনের পরে যদি আন্ডারলাইন থাকে, নাউনের আগে যদি আন্ডারলাইন থাকে, নাউনের পরে আন্ডারলাইন, নাউনের আগে আন্ডারলাইন থাকলে ওটার নাম অ্যাডজেক্টিভ, আগে হবে অ্যাডজেক্টিভ, এর পরে হিসাব পরে। আমি মজা করে বলে থাকি এই আন্ডারলাইনটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ আন্ডারলাইন। নাউনের পরে কোনো আন্ডারলাইন থাকলে ওই আন্ডারলাইনটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ আন্ডারলাইন। নাউনের আগে ও পরে যে আন্ডারলাইন থাকুক ওইটার নাম হবে কি? অ্যাডজেক্টিভ আন্ডারলাইন। তাহলে নাউনের পরে এবং নাউনের আগে, পরেটাই পরীক্ষায় বেশি আসে, আগেটাও জেনে রাখা ভালো। আচ্ছা, ব্যাকেটে আপনি একটা কথা লিখে রাখেন, ব্যাকেটে কোনো নাউন এর পূর্বের, নাউনের পূর্বের ভার্বটিকে, নাউনের পূর্বের ভার্বটিকে কখন মানে হোয়েন, কখন মানে হোয়েন, কখন, কিভাবে, হাউ, কোথায়, হোয়ার, কেন, দ্বারা, প্রশ্ন করে, উত্তর পাওয়া না গেলে তা অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ অথবা ফ্রেজ হবে, ব্র্যাকেট ক্লজ। আচ্ছা, এটা না বুঝলে বলছি, আমরা যখন সেন্টেন্স অ্যানালাইসিস করবো বা এক্সাম্পল দেবো তখন আসলে কোনো সমস্যা নেই। আরেকটু ক্লিয়ার হলে ভালো হতো স্যার। কোনটা ক্লিয়ার হচ্ছে না? স্যার বোর্ডটা ঝাপসা লাগছে, এটা আসলে নেটওয়ার্কের প্রবলেম, এটা আসলে আমার প্রবলেম না। নেটওয়ার্ক চেষ্টা করবো সামনের দিকে আরও ডেভেলপ করার জন্য চেষ্টা হবে। আচ্ছা, এটা তো বুঝছেন যে নাউনের পরে কোনো আন্ডারলাইন থাকলে, নাউনের আগে কোনো আন্ডারলাইন থাকলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ অথবা ফ্রেজ। তবে ব্যাকেটে একটা কথা লেখা আছে, কোনো নাউনের পূর্বের ভার্বটি, যদি কোনো নাউনের পূর্বে ভার্ব থাকে তাহলে এই ব্যাকেটের অপশনটা দরকার। যদি কোনো নাউনের পূর্বে ভার্ব থাকে তাহলে, যদি থাকে তাহলে আমরা 4টা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন করব। কখন, কিভাবে, কোথায়, কেন। কেন প্রশ্ন করবো বলেন তো? দেখেন, হু, হোম, হোয়াট বাদে 3টা ডাব্লিউএস ওয়ার্ড বাদে পৃথিবীর আর যত ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে চাচ্ছেন তার মানে আপনি কি সার্চ করতেছেন? অ্যাডভার্বিয়াল। কি সার্চ করতেছেন? অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল আপনি খুঁজছেন, এই জন্য আপনি হোয়েন দিয়ে প্রশ্ন করছেন, হাউ দিয়ে প্রশ্ন করছেন, হোয়াই দিয়ে প্রশ্ন করতেছেন। যদি প্রশ্ন করে উত্তর পাওয়া না যায়, যদি যায় তাহলে কি হবে? বোঝা যাচ্ছে অ্যাডভার্বিয়াল হবে। যদি না যায় অবশ্যই অবশ্যই সর্বদা ওটা অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। তবে এত কষ্ট দরকার হয় না, সহজটাই পরীক্ষা চলে আসে। ব্র্যাকেটের বাইরে যেটা, এটাই পরীক্ষায় চলে আসে। যদি এটা আসে এটা আপনি পারবেন, কোনো সমস্যা নাই। আমরা এক্সাম্পলে গেলে বুঝতে পারবো। Number 1, this is the book I lost. This is the book I lost. 37তম পিলির প্রশ্ন। This is the book I lost. Number 2, the boy who loves you is স্মার্ট। তোমাকে যে ছেলেটি ভালোবাসে সে স্মার্ট।
বোর্ড কি এখনো লেখাগুলো ঝাপসা লাগছে, আর একটু ক্লিয়ার? আচ্ছা, ঝাপসা এটা আসলে হয় আপনার ওখানে প্রবলেম হচ্ছে, অথবা নিজের দোষ নিচ্ছি, এখানে প্রবলেম হতে পারে। স্যার কালি বাড়াতে হবে, এটা কালি তো ছিল। আচ্ছা, কালি কাজ করছে না কেন? আচ্ছা, তো বলে দিচ্ছি বারবার, উইথ আ ভেইল ওভার হার বডি, উইথ আ ভেইল ওভার হার বডি, এটা পুরোটা আন্ডারলাইন করলাম। দ্য গার্ল কেম টু মি, উইথ এ ভেইল ওভার হার বডি, দ্য গার্ল কেম টু মি, বোরখা পরা মেয়েটি আমার কাছে এসেছিল। বোরখা, উইথ এ ভেইল, ভেইল মানে কি নেকাব, তাহলে উইথ এ ভেইল ওভার হার বডি, বোরখা পরা মেয়েটি আমার কাছে এসেছিল। তাহলে উইথ এ ভেইল ওভার হার বডি এখানে আন্ডারলাইন করা আছে। নাম্বার 4, ইট ইজ নট আ হার্ড অ্যান্ড ফাস্ট রোল, তাহলে এখানে আন্ডারলাইন করলাম, ইট ইজ নট আ হার্ড অ্যান্ড ফাস্ট রোল, এটা কঠিন কোনো ধরাবাঁধা কোনো রোল নয়। নাম্বার 5, I do not like cats and dogs rain, এখানে ক্যাটস অ্যান্ড ডগস আন্ডারলাইন করা। তাহলে আমরা শিখেছি যে নাউনের আগে ও পরে, নাউন চিনতে হবে আগে, নাউনের আগে ও পরে যেটা আন্ডারলাইন থাকবে ওই আন্ডারলাইনটার নাম হবে অ্যাডজেক্টিভ আন্ডারলাইন। ওই আন্ডারলাইনটার নাম কি হবে? অ্যাডজেক্টিভ আন্ডারলাইন। হ্যাঁ, অনেকে বলছে এখন তো ঠিক আছে, ঠিকই আছে, তাদের সমস্যা তাদের নেটওয়ার্কের সমস্যা, তাই না? রৌনক জাহান উনি বলছে যাদের সমস্যা তাদের নেটওয়ার্কের সমস্যা, কারেক্ট, থ্যাংক ইউ। আচ্ছা, এটা আমারও সমস্যা হতে পারে, এটা মেনে নিতে হবে। খেয়াল করি, দিস দ্য বুক, তাহলে বুক শব্দটি অবশ্যই নাউন। আচ্ছা, নাউন কীভাবে চিনবেন দেখেন, এটা একদিনের ক্লাসে হবে না, যদি নাউন দা হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে যা বসে সব নাউন। তাহলে বুক শব্দটি হচ্ছে নাউন। আমরা বলেছিলাম নাউনের পরে আন্ডারলাইন থাকলেই ওটাকে আগে দিতে হবে অ্যাডজেক্টিভ আন্ডারলাইন, এরপরে দেখবো ওটার মধ্যে ফাইনাইট ভার্ব আছে কিনা। যদি ফাইনাইট ভার্ব থাকে তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ হবে, না থাকলে অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। তাহলে এর মধ্যে ফাইনাইট ভার্ব আছে, আই লস্ট, ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, দ্য বয় হু লাভস ইউ ইজ বিউটিফুল, দেখেন বয়টা কি নাউন না, আর্টিকেলের পরে একটি শব্দ আছে নাউন না, তাহলে নাউনের পরে যে আন্ডারলাইনটা থাকবে এই আন্ডারলাইনটার নাম হবে অবশ্যই অ্যাডজেক্টিভ আন্ডারলাইন। এর মধ্যে ফাইনাইট ভার্ব আছে লাভ, তাহলে অবশ্যই কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। উইথ এ ভেইল ওভার আর বডি দ্য গার্ল, দেখেন গার্ল, দ্য গার্ল, এই গার্ল হচ্ছে নাউন, নাউনের আগে আন্ডারলাইন আছে। আমরা বলেছিলাম নাউনের পরে আন্ডারলাইন, নাউনের আগে আন্ডারলাইন, পরে আন্ডারলাইন, আগে আন্ডারলাইন থাকলেই ওই আন্ডারলাইনটার নাম হবে অ্যাডজেক্টিভ আন্ডারলাইন। এটা অ্যাডজেক্টিভ আন্ডারলাইন। এর মধ্যে দেখি তো ভার্ব আছে কিনা, মানে ভার্ব মানে ফাইনাইট ভার্ব, ভার্ব মানে কি ভার্ব? ফাইনাইট ভার্ব আছে কিনা। ওকে, উইথ না, এটা প্রেপোজিশন, আর্টিকেল, ভেইল, এটা আপনার কাছে মনে হচ্ছে ভেইলটা ভার্ব কিনা, ভার্ব কিনা, না আর্টিকেল, আর্টিকেলের পরে যা বসে তা নাউন, আর্টিকেলের পরে যা বসে তা নাউন, আর্টিকেলের পরে যা বসে তা নাউন, যেমন চেহারা হোক। আপনি চেহারা বোঝারই দরকার নাই, এটা একটা আর্টিকেল আছে এরপর এটা আছে, এটার নাম নাউন। ও যাই থাক, আর্টিকেলের পরে আছে গো, এটার নাম নাউন। আর্টিকেলের পরে পৃথিবীর যা কিছু বসে নাউন ছাড়া বসতে পারে না, তাহলে এর মধ্যে ফাইনাইট ভার্ব নাই, ফ্রেজ। ইট ইজ নট আ হার্ড অ্যান্ড ফাস্ট রোল, তাহলে রোল শব্দটি হচ্ছে নাউন। এই নাউনের আগে আন্ডারলাইন রয়েছে, অবশ্যই এটা অ্যাডজেক্টিভ হবে। এর মধ্যে ফাইনাইট ভার্ব আছে না, আর্টিকেলের পরে যা বসবে সব কি নাউন, তাহলে এটা হবে কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। আই ডু নট লাইক ক্যাটস অ্যান্ড ডগ রেইন, দেখেন এই রেইনটাকে তো আপনি সামনে নিয়ে আসতে পারবেন না,
আই ডু নট লাইক রেইন, তাহলে আই ডু নট লাইক রেইন, আমি পছন্দ করি না, কি পছন্দ করি না, বৃষ্টি। তাহলে বৃষ্টিটা এখানে কি নাউন, তাহলে নাউনটা ওই পাশে চলে গেছে, যাক সমস্যা কি, এখানেও থাকলে তো হতো, এখানেও থাক, যদি এখানে থাকতো তাহলে আমরা কি রেইন আছে নাউন, তারপর আনালাইন আছে অ্যাডজেক্টিভ, আবার ওখানে আছে থাক, তার আগে আনালাইন আছে অ্যাডজেক্টিভ, এর মধ্যে ফাইনাইট ভার্ব নাই, তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। বুঝেন নাই? যদি গার্ল আপনার এখানে দিতে খারাপ লাগছে, গার্ল তুলে নিয়ে আসেন, এসে এখানে বসান, প্রশ্নকর্তা যেভাবে করুক সমস্যা নাই। দ্য গার্ল হচ্ছে নাউন, তারপর আনলে আছে অবশ্যই অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভ ফ্রেজ, এইটুকুর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই। আবারও বুঝি, বুঝতে হবে মানে খুব ভালো করে বুঝতে হবে, এখানে আপনি ধাক্কা খেতে পারেন। আচ্ছা, এটা দিয়ে লিখছি 6 নম্বর। I saw the man when he came here. আমি লোকটিকে দেখেছিলাম যখন লোকটি এখানে এসেছিল। আমি লোকটিকে দেখেছিলাম যখন সেখানে এসেছিলে। তাহলে যেমন ধরুন he gave me a ring made of gold. এখানে আনালাইন করলাম। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে দেখেন, পরীক্ষক কিন্তু এখানে আনালাইন করতে পারতো, পারতো কিনা? এখানে আনালাইন করতে পারতো কিনা? পারতো। দেখেন, আই স, আমি দেখেছিলাম কাকে, লোকটিকে কাকে, লোকটিকে কাকে, লোকটিকে, ডেফিনেটলি এটা কি অবজেক্ট। অবজেক্ট মানে কি? অবজেক্ট অপর নাম কি? নাউন। নাউনের অপর নাম অবজেক্ট, অবজেক্টের অপর নাম নাউন, নাউনই অবজেক্ট, অবজেক্ট নাউন। নাউন মানে কি? তাহলে নাউন ফ্রেজ হবে। আচ্ছা, পরীক্ষা এখানে আনালাইন করেছে, তাহলে একটু আগে আপনি পড়েছেন সংজ্ঞাতে, খেয়াল করি, একটু আগে পড়েছেন নাউনের পরে কোনো আনালাইন থাকলে, নাউনের পরে কোনো আনালাইন থাকলে চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ হবে না, হবে না। যদি প্রশ্নটা আপ করে হবে না কেন? ব্র্যাকেটে লেখা ছিল কোনো নাউনের, এটা নাউন, আর্টিকেল হবে একটা ওয়ার্ড আছে নাউন, কোনো নাউনের পূর্বের ভার্বটিকে, কোনো নাউনের, ব্র্যাকেটে লেখা ছিল কোনো নাউনের পূর্বের ভার্বটিকে কখন, কিভাবে, কোথায়, কেন প্রভৃতি দ্বারা প্রশ্ন করে উত্তর না পাওয়া গেলে ওই নাউনটির পরে অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। কিন্তু যদি পাওয়া যায়, দেখেন পাওয়া গেছে, আই স দ্য ম্যান, আমি লোকটিকে দেখেছিলাম কখন, যখন সে এখানে এসেছিল। কখন, যখন সে, দেখেন কখন, যখন সে এসেছিল, তাহলে কখনের উত্তরে লেখা আছে, এটা অবশ্যই অ্যাডজেক্টিভ হতে পারে না, এটা হবে কি অ্যাডভার্বিয়াল ক্লজ। একটু পরে অ্যাডভার্বিয়াল ক্লজে গেলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। স্যার শর্টলি আর আবার একবার বলুন। আচ্ছা, কোনটা যে বলবো এটা বলে দিতে হবে যে কোনটা বলবো আসলে। আচ্ছা, এটা দেখেন, এটা ভালো করে দেখেন, যাদের প্রবলেম ছিল শুরুতে, এটা ভালো করে দেখি। হি গেভ মি এ রিং, হি গেভ মি এ রিং, এখানে আন্ডারলাইন করা আছে মেড অফ গোল্ড। হি গেভ মি এ রিং মেড অফ গোল্ড। তাহলে এখানে আমি প্রশ্ন করতে চাই যে এটা নাউন আছে, নাউনের পূর্বের ভাবটিকে প্রশ্ন করতে চাই, কখন, কিভাবে, কোথায়, কেন দিয়ে। দেখেন হি গেভ, সে দিয়েছিল কখন, মেড অফ গোল্ড, সোনার তৈরি। কিভাবে? মেড অফ গোল্ড, সোনার তৈরি। কোথায়? মেড অফ গোল্ড, সোনার তৈরি। অ্যান্সার আসে না। কেন? মেড অফ গোল্ড, সোনার তৈরি। অ্যান্সার আসে না। অ্যান্সার তো আসে না, তাহলে এই নাউনের পরে যে আন্ডারলাইনটা রয়েছে অবশ্যই এটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। আন্ডারলাইন নাম হচ্ছে অ্যাডজেক্টিভ হবে। এখন প্রশ্ন হচ্ছে এটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে? আপনার কমেন্টে জানাতে পারেন এটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, জানতে চাচ্ছি। অ্যাডজেক্টিভ ক্লজ হবে নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, কে বলতে পারবে? কে বলতে পারবে? তার জন্য পুরস্কার আছে। কে বলতে পারবে? অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ? নাউনের পরে আন্ডারলাইনটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু বলতে হবে অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ? এখান থেকে প্রশ্ন করবো আপনাকে। হ্যাঁ, একজন অ্যান্সার করেছে ইবতিসাম তারিফ, সুন্দর অ্যান্সার করেছেন অ্যাডজেক্টিভ ক্লজ, অসাধারণ ভুল হয়েছে ওনারটা। আরেকজন অ্যান্সার করেছেন আকাশ, অসাধারণ ভুল হয়েছে, এক্সেলেন্ট রং। ওকে, একটু দেখি। এটা প্রথমের দিকে প্রশ্ন ছিল স্যার আমরা কিভাবে চিনব স্লেপ্ট স্লেপ্ট, রিকোয়েস্টেড রিকোয়েস্টেড, তাই না?
এটা আমরা কিভাবে চিনবো যে কোনটা V2 কোনটা V3? একটা নোট লিখে রাখি, ছোট্ট করে নোট লিখে রাখি, লিখেন, তাহলে আপনার কোনোদিন ভুল হবে না। লেখেন আন্ডারলাইনকৃত অংশে, আন্ডারলাইনকৃত অংশে এই যে V2 V3 যে প্রবলেম, এই প্রবলেম কখনো আপনার আর ভুল হবে না, এই প্রবলেম থাকবে না। আন্ডারলাইনকৃত অংশে বিভার্ব, বিভার্ব মানে আমি যার অজারের নাম বিভার্ব, তাহলে আন্ডারলাইনকৃত অংশে বিভার্ব অথবা সাবজেক্ট প্লাস ভার্ব, বিভার্ব অথবা সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব যেটা থাকবে সেটা হচ্ছে V3 থাকবে না, টেনশন নাই আপনার। যদি আপনি লেখেন, দেখেন একটু দেখেন, আই রিকোয়েস্টেড, সাবজেক্ট প্লাস ভার্ব যদি কখনো দেখেন এটা জিন্দিগিতে V3 হবে না। সাবজেক্ট প্লাস সাবজেক্টের পরপরই যদি যে ভার্ব নিয়ে আপনার প্রবলেম সেই ভার্বটি থাকে, জিন্দিগিতে এটা V3 হবে না, এটা কি হবে সবসময় V2। আই মেড যদি এরকম থাকে, সাবজেক্টের পরপরই যদি V2 V3 প্রবলেম হয়, যদি থাকে সাবজেক্টের পরপরই ভার্বটা থাকে, কোনো দিন ওটা V3 হবে না, হবে কি V2। আই ইনভাইটেড, I slept, he slept, তাহলে এটা নিয়ে আপনার কোনোদিনও প্রবলেম হবে না। তাহলে আবার বলছি, আন্ডারলাইনকৃত অংশে বিভার্ব অথবা আন্ডারলাইনকৃত অংশে বিভার্ব অথবা সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব না থাকলে, বিভার্ব অথবা সাবজেক্ট প্লাস ভার্ব না থাকলে ওই আন্ডারলাইনকৃত অংশটুকু অবশ্যই ফ্রেজ, ওই আন্ডারলাইনকৃত অংশটুকু অবশ্যই ফ্রেজ, কারণ ওটা কি নন ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব না। তাহলে পৃথিবীর যত V3 আছে সব কি নন ফাইনাইট ভার্ব। আবারও বলছি, আন্ডারলাইনকৃত অংশে বিভার্ব, এটা কি বিভার্ব, এটা কি বিভার্ব, এটা কি বিভার্ব, এটা কি বিভার্ব, আন্ডারলাইনকৃত অংশে বিভার্ব অথবা সাবজেক্ট প্লাস ভার্ব না থাকলে, এখানে কি সাবজেক্ট প্লাস ভার্ব আছে? কই সাবজেক্ট নাই তো। তাহলে আন্ডারলাইনকৃত অংশে সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে অথবা বিভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব অথবা বিভার্ব না থাকলে, বিভার্ব অথবা সাবজেক্ট প্লাস ভার্ব না থাকলে, বিভার্ব অথবা সাবজেক্ট প্লাস ভার্ব না থাকলে ওই আন্ডারলাইনকৃত অংশটি অবশ্যই ফ্রেজ হবে, ওই আন্ডারলাইনকৃত অংশটি অবশ্যই ফ্রেজ হবে, ওই আন্ডারলাইনকৃত অংশটি অবশ্যই কি হবে? ফ্রেজ। তাহলে V2 V3 নিয়ে কোনো প্রবলেম থাকার কথা না। 6 নম্বরটার একবার বললে ভালো হতো। 6 নম্বরটা কই? 6 নম্বরটা একটু পরে আসছি। ছয় নম্বরটা আসতেছি একটু পরে। 6 নম্বরে অনেক এক্সাম্পল আপনি পাবেন, কোনো সমস্যা হবে না আশা করি। আচ্ছা, তাহলে আমরা চলে যাব অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল ক্লজ অথবা ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ক্লজ অথবা ফ্রেজ। তাহলে এটা আমরা অলরেডি পড়ে আসছি, হ্যাঁ পড়ে আসছি, আরও একটু দীর্ঘ করে পড়ার চেষ্টা করব। তবে এটা আপনি আসলে কোনো দ্বিধান্বিত হওয়ার কোনো সুযোগ থাকবে না। লিখবেন ভার্বকে কখন, কিভাবে, ভার্বকে কখন, কিভাবে মানে হাউ, কোথায়, কখন, কিভাবে, কোথায়, কেন, কি জন্য, কি জন্য, কার জন্য, কার সাথে, কার সাথে। দেখেন পরীক্ষায় এত লাগবে না, তারপরে আপনার কৌতূহল থাকবে। পরীক্ষায় লাগবে শুধু কখন, কিভাবে, কোথায়, কেন, 4টা WS ওয়ার্ড জানলেই হয়, আর কিচ্ছু লাগে না। কার সাথে, কোথা হতে, কোন দিকে, কতটুকু, 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 কতবার, কতক্ষণ, শর্ত, ফলাফল, কারণ, উদ্দেশ্য প্রভৃতি। বুঝালে, প্রভৃতি দ্বারা, আরো ভালো করে লেখেন, প্রভৃতি দ্বারা,
প্রশ্ন করে, প্রভৃতি দ্বারা প্রশ্ন করে, আন্ডারলাইনকৃত অংশে ওই প্রশ্নের উত্তর পাওয়া গেলে, ওই প্রশ্নের উত্তর পাওয়া গেলে তা অ্যাডভার্বিয়াল ক্লজ অবলিক ফ্রেজ, অর্থাৎ হু আগে পড়ে আসছি, হোম, হোয়াট, তিনটা ডাব্লিউএস ওয়ার্ড। ভার্বকে হু দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, আর হোম আর হোয়াট দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তাহলে সাবজেক্ট অবজেক্ট বাদে, তাহলে হু, হোম, হোয়াট ছাড়া অন্য যে কোনো প্রশ্নের, অন্য যে কোনো প্রশ্নের উত্তরে অ্যাডভার্বিয়াল পাওয়া যায়, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ক্লজ অবলিক অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাওয়া যায়। তাহলে আপনি শর্টকাটে মনে রাখতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আরও এটা মনে রাখা ভালো। শর্টকাটে মনে রাখতে পারেন যে কখন, কিভাবে, কোথায়, কেন। আরও যদি ভালোভাবে জানতে চাই কি জন্য, কার জন্য, অর্থাৎ এই তিনটা ডাব্লিউএস ছাড়া, এই তিনটা ডাব্লিউএস হু, হোম, হোয়াট, এই তিনটা ডাব্লিউএস ছাড়া পৃথিবীতে যে কোনো ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে, যে কোনো ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে ভার্বের পরে যে ওয়ার্ড থাকে, যে সেন্টেন্স থাকে, যে শব্দগুলো থাকে, এর নামই হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব বা পার্টিসিপল, যেভাবে বলেন, মানে অ্যাডভার্ব সংশ্লিষ্ট। হু, হোম, হোয়াট ছাড়া ভার্বের পরে যে ওয়ার্ড খুঁজতেছেন, সার্চ দিতেছেন যে ভার্বের পরে কি আছে দেখি তো, তাহলে হু দিয়ে প্রশ্ন করলেন, পাইলেন না। হোম দিয়ে প্রশ্ন করলেন, তাও পাওয়া গেল না। হোয়াট দিয়ে প্রশ্ন করলে তাও পাওয়া গেল না। নিশ্চিত ধরে রাখেন ভার্বের পরে যা বসে আছে তা অ্যাডভার্বিয়াল। তাহলে ভার্বকে কখন, কিভাবে, কোথায়, কেন, কি জন্য, কার জন্য, কার সাথে, কোথা হতে, কোন দিকে, কতটুকু, কতবার, কতক্ষণ, শর্ত, ফলাফল, কারণ, উদ্দেশ্য, কোন শর্তে তুমি আমার সাথে যাবা, কোন শর্তে, শর্তটা কি। তাহলে এই যে কন্ডিশন, ইফ, এগুলো শর্ত থাকলে সেটা কি হবে, ফলাফল, রেজাল্ট যদি থাকে, আমরা দেখবো এগুলো, কারণ, উদ্দেশ্য যদি থাকে। দেখেন এক্সাম্পল দিলে ক্লিয়ার হবেন। এখানে বোঝার বিষয়, কি হয়েছে এটা লেখা না, স্ট্রাইক, স্ট্রাইক, আঘাত করো, স্ট্রাইক while the iron is hot। 38তম পিলির প্রশ্ন। He worked with all sincerity। 37তম পিলির প্রশ্ন। He ran with, একই ধরনের প্রশ্ন আসছে 37 এবং 40-এ, with great speed। 40তম পিলির প্রশ্ন, সর্বশেষ বিসিএস really। She sat on the chair, on the chair। Number 5, we study so that we can learn। We were waiting for the bus। 28তম বিলির প্রশ্ন, for the bus। এভাবে অনেক লেখা যাবে। He ran to catch the train। Number 8, unless
you work hard, unless you work hard, you will fail. You will fail. ওকে, আমরা একটু দেখি যে স্ট্রাইক এটা একটা ভার্ব, ইম্পারেটিভ সেন্টেন্স এর শুরুতে ভার্ব থাকে। তাহলে স্ট্রাইক আঘাত করো, স্ট্রাইক আঘাত করো। তাহলে দেখেন যদি বলি কি আঘাত করব, তাহলে আমরা অবজেক্ট খুঁজলে চাইতাম যে কি আঘাত করব। হোয়াইল দ্য আয়রন ইজ হট, যখন লোহা গরম হয়, লোহাটি গরম হয়। কাকে আঘাত করব? হোয়াইল, যখন লোহাটি গরম হয়। উত্তর আসে না। তাহলে আমাকে যাইতে হয়েছে ওই, যেহেতু আমরা অবজেক্ট পাচ্ছি না ভার্বের পরে, তাহলে বাকি যতটা ব্লেস ওয়ার্ড সেখানে যেতে হবে। স্ট্রাইক আঘাত করো, কখন আঘাত করব? স্ট্রাইক আঘাত করো, আঘাত করো, কখন আঘাত করব? দেখেন কখনের উত্তরটা এখানে লেখা আছে, যখন লোহাটি গরম হয় তখন। কখন আঘাত করব? যখন লোহাটি গরম হয় তখন। অবশ্যই এটা অ্যাডভার্বিয়াল, দেখতে হবে আমাদের ফাইন্ড ভার্ব আছে কিনা। হ্যাঁ আছে, ইজ ফাইন্ড ভার্ব, তাহলে এটা অবশ্যই কি ক্লজ। হি ওয়ার্কড, সে করেছিল। হি ওয়ার্কড, সে কাজ করেছিল। কিভাবে? কিভাবে? উইথ অল সিনসিয়ারিটি, সকল সতর্কতার সাথে, সমস্ত মনোযোগ দিয়ে, সকল সতর্কতার সাথে। তাহলে কিভাবে, কিভাবে উত্তরটা আমরা পাচ্ছি। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। ফাইন্ড ভার্ব আছে, উইথ অল সিনসিয়ারিটি ফাইন্ড ভার্ব আছে না, ফাইন্ড ভার্ব নাই। তাহলে কি হবে? ফ্রেজ। হি র্যান, সে দৌড় দিল। এখানে উত্তর হচ্ছে কিভাবে। কিভাবে দৌড় দিল? উইথ গ্রেট স্পিড, সর্বোচ্চ শক্তি দিয়ে, সর্বোচ্চ শক্তি নিয়ে দৌড় দিল। তাহলে এটাও হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। শি স্যাট, সে বসলো। কখন, কোথায়, কেন? সে বসলো কোথায়? অন দ্য চেয়ার। কোথায়, কোথায় উত্তরটা এখানে লেখা আছে অন দ্য চেয়ার। তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ ফাইন্ড ভার্ব নাই। উই স্টাডি, আমরা স্টাডি করি। কেন? কেন স্টাডি করি আমরা? কেন? যাতে আমরা শিখতে পারি। কেন স্টাডি করি? যাতে আমরা শিখতে পারি। তাহলে কেন উত্তর আছে অ্যাডভার্বিয়াল। তাহলে ফাইনাল ভার্ব আছে কিনা দেখেন, অবশ্যই আছে ফাইনাল ভার্ব। লার্ন, ভার্বে 1 নম্বর ফর্ম, লার্ন 1 নম্বর ফর্ম, বা ক্যান 1 নম্বর ফর্ম। তাহলে এটা হচ্ছে ক্লজ। উই আর ওয়েটিং ফর দ্য বাস। উই আর ওয়েটিং, আমরা অপেক্ষা করছিলাম। কি জন্য অপেক্ষা করছিলাম তোমরা? আমরা অপেক্ষা করছিলাম। কি জন্য অপেক্ষা করছিলাম? কেন? কি জন্য? কি জন্য? ফর দ্য বাস, বাসের জন্য। কি জন্য? ফর দ্য বাস, বাসের জন্য। তাহলে কি জন্য, কেন, এর উত্তরে ভার্বের পরে যেটা থাকবে সেটাই কি অ্যাডভার্ব। ফাইনাল ভার্ব আছে নাই। ওকে, 8 নম্বরটা হি র্যান, 7 নম্বর হি র্যান, সে দৌড় দিল। কোন উদ্দেশ্যে? উদ্দেশ্যটা কি? টু ক্যাচ দ্য ট্রেন, ট্রেনটি ধরার উদ্দেশ্যে। টু ক্যাচ দ্য ট্রেন, তাহলে উদ্দেশ্য বুঝালে, উদ্দেশ্য অবশ্যই কি অ্যাডভার্বিয়াল হবে। আচ্ছা বলেন তো এইটা, এই টু ক্যাচ দ্য ট্রেন, এটা অবশ্যই অ্যাডভার্বিয়াল আন্ডারলাইন। তো এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ হবে নাকি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে? বন্ধুরা এটা অবশ্যই অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে, গতবারের মতো ভুল করা যাবে না। অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে, কারণ দেখেন টু ডু, টু গো, টু স্লিপ, টু রিড, টু রাইট, এগুলো কি নন ফাইনাইট ভার্ব না? তাহলে নন ফাইনাইট ভার্ব কখনোই কি হতে পারে না? ক্লজ হতে পারে না। ক্লজ হতে হলে V1 V2 লাগবে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব লাগবে। তাহলে এখানে ফাইনাইট ভার্ব নাই। যদি ক্যাশ থাকতো সেটা ফাইনাইট ভার্ব, কিন্তু টু ক্যাশ নো, ক্যাশিং নো। অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল, তুমি ফেল করবে। বললো যে ইউ উইল ফেল, তুমি ফেল করবা, তুমি ফেল করবা। কেন আমি ফেল করবো? কেন? কোন উদ্দেশ্যে ফেল করবা? যদি না। কেন ফেল করব? আরে যদি না, শর্ত বোঝাচ্ছে কিনা? যদি না, এই ভার্বটি তারা শর্ত বোঝাচ্ছে। তাহলে যদি না তুমি কঠোর পরিশ্রম করো, তাহলে শর্তে উল্লেখ থাকলে আনলেস বা ইফ, মানে কন্ডিশন, শর্ত যদি বোঝায়, তাহলে এটা অবশ্যই হবে অ্যাডভার্বিয়াল ক্লজ অথবা ফ্রেজ। দেখতে হবে ফাইন্ড ভার্ব আছে কিনা। ওকে, ফাইন্ড ভার্ব আছে, ওয়ার্ক হচ্ছে ফাইন্ড ভার্ব, তাহলে এটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাস শেষ করব, কিছুক্ষণের মধ্যে শেষ করব, কারণ আপনার ধৈর্য হয়তো আর থাকবে না, আমার ধৈর্য থাকবে, আপনার থাকবে না, তারপরে প্রচণ্ড গরম। শেষ করব, সেটা হচ্ছে যে প্রেপোজিশনাল ফ্রেজ। খুবই সহজ একটা বিষয় প্রেপোজিশনাল ফ্রেজ। কেন এটা পড়ি নাই? কারণ প্রেপোজিশনাল ক্লজ নাই, প্রেপোজিশন ক্লজ হয় না, প্রোনাউন ক্লজ হয় না, প্রোনাউন ফ্রেজ হয় না, কিন্তু প্রেপোজিশনাল ফ্রেজ হয়, ক্লজ হয় না। প্রেপোজিশনাল ফ্রেজ কিন্তু ক্লজ হয় না। প্রেপোজিশনাল ফ্রেজ পড়ব, ক্লজ হবে না। খুবই সোজা। প্রেপোজিশনাল, এটা খুব ভুগাইল। প্রেপোজিশনাল, প্রেপোজিশনাল
ফ্রেজ সোজা কথা আন্ডারলাইনকৃত অংশটি প্রেপোজিশন দিয়ে শুরু এবং শেষ হলে তা হবে কি প্রেপোজিশনাল ফ্রেজ। তাহলে কোনো আন্ডারলাইনটা যদি প্রেপোজিশন দিয়ে শুরু এবং শেষ হয়, শুরু এবং শেষ, ইন অর্ডার টু, শুরু হচ্ছে প্রেপোজিশন, শেষ হচ্ছে প্রেপোজিশন। ইন ফ্রন্ট অফ, শুরু প্রেপোজিশন, শেষ প্রেপোজিশন। বাই সাইড অফ, শুরু প্রিপোজিশন, শেষ প্রিপোজিশন। তাহলে যদি বলি যে হি ওয়াজ অ্যাবসেন্ট অন দ্য অ্যাকাউন্ট অফ ইলনেস, অন দ্য অ্যাকাউন্ট অফ, দেখেন আন্ডারলাইন শুরু হয়েছে প্রেপোজিশন দিয়ে, শেষ হয়েছে প্রেপোজিশন দিয়ে, এর নাম হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। ভেরি ইজি। তো এটা নিয়ে আসলে কোনো প্রশ্ন থাকার কথা না। যদি প্রশ্ন থাকে কোনো প্রশ্ন করতে পারেন। এতক্ষণ আমরা যা আলোচনা করলাম এটা নিয়ে অবশ্যই আপনার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারবেন। আর আপনাদের জন্য যে হোমওয়ার্কটা থাকবে সেটা হচ্ছে শুরুতেই আমরা 13 সেন্টেন্স লিখেছিলাম, এই 13টি বাক্যের আইডেন্টিফিকেশন, এটা বাড়ির কাজ থাকবে। আইডেন্টিফিকেশন 13টি বাক্যের, তাহলে ওইগুলো আমরা আইডেন্টিফাই করছিলাম কোনটি, যে ওই আনলাইনগুলো কি ক্লজ নাকি আনলাইনগুলো ফ্রেজ, কোনটা ছিল ক্লজ কোনটা ছিল ফ্রেজ। এখন আপনাকে বাসায় গিয়ে এটা বসাতে হবে, এটা কোন ক্লজ এটা কোন ফ্রেজ। ফ্রেজ এবং ক্লজ শুধু পরীক্ষায় আসবে না, পরীক্ষায় আসবে কি এটা কোন ক্লজ কোন ফ্রেজ, এটা আইডেন্টিফিকেশন আসবে। তাহলে আমরা 13টি বাক্যে বাসায় গিয়ে, বাসায় তো আপনারা বাসায় আছেন, তো এই 13টি বাক্যে ক্লাস শেষে এটা আমরা আইডেন্টিফাই করব। যেহেতু এখানে লেখা আছে ক্লজ, লেখা আছে ফ্রেজ। হ্যাঁ, আমরা লিখেছিলাম টেল মি আই স্টোরি, এরকম লিখেছিলাম না, টেল মি আ স্টোরি। তাহলে এই টেল মি স্টোরি যে লিখেছিলাম, তাহলে আই স্টোরিটা আমরা জানি যে হচ্ছে ফ্রেজ, কারণ ফাইন্ড ভার্ব নাই। আপনাকে বসাতে হবে এটা কোন ফ্রেজ। ঠিক আছে, আই ডু নট নো হোয়ার হি লিভস, হোয়ার হি লিভস এর নিচে দাগ দেওয়া ছিল, এটা আমরা জানি যে এটা ক্লজ। আপনাকে বসাতে হবে এটা কোন ক্লজ। তারপরে যাতে প্রশ্ন থাকে, আমি জাস্ট 2-3 মিনিট সময় নেব প্রশ্নের জন্য। অল ইজ ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ আকাশ। ক্লিয়ার হলে ভালো লাগে। আর যদি কোনো প্রশ্ন থাকে, ভাইয়া অনেকে একজন লিখেছে নো মোর টু রিড, নো, আরও পড়তে হবে আপনাকে। আপনি যদি ক্লাসটা মনোযোগী না হন, মনোযোগ তো এখানে না হওয়ার কিছু নাই, আপনি এমন কিছু নাই যে এটা আপনি বুঝতে পারছেন না। বুঝতে না আগে থেকে বলছি, এটা প্রশ্ন করতে হবে। অনেক ভালো লেগেছে ক্লাসটা করতে, থ্যাংক ইউ আপনাকে। অনেকে থ্যাঙ্কস লেগেছে, আপনাদেরকে ওয়েলকাম। সবাই ভালো থাকবেন। আর আবারও বলছি, যদি প্রশ্ন থাকে 2-1 মিনিটে প্রশ্ন নেব, কোনো জায়গায় বুঝতে পেরেছেন কিনা বা বুঝতে সমস্যা হয়েছে কিনা। হ্যাঁ স্যার বললে কি করে বুঝবো? হ্যাঁ, শুধু স্যার বললে তো বোঝা যাবে না, আমি তো ধরে নাই, ছেড়েই তো দিয়েছি। থ্যাংকস স্যার, অনেক ভালো লাগলো ক্লাস। আপনার নাম কি স্যার? আমার নাম হচ্ছে মাহবুব। একজন লিখছে দারুণভাবে ক্লিয়ার হলাম স্যার। হ্যাঁ, মাসুম সরকার, ও দারুণভাবে ক্লিয়ার হয়ে গেছে। আমিও চাই আপনি প্রত্যেকটা টপিক ভালোভাবে দারুণভাবে ক্লিয়ার হয়ে যান। এবং আপনার নো কোয়েশ্চেন স্যার, কোন প্রশ্ন নাই। আনোয়ার হোসেন স্যার, এটা উনি অনেকবার ইনবক্সে লিখেছেন, কমেন্ট বক্সে উনি কমেন্টস করেছেন, উনি অনেক ভালো বুঝছেন আশা করি। তো আমি চাইবো যে এই ক্লাসটা শুধু আপনি বুঝেন এমনটি নয়, আপনি যেন অন্যকে বোঝাতে পারেন। একটু রিভিউ দিই 1 মিনিটে। সেটা হচ্ছে যে আমরা নাউন ক্লোজ, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন থাকবে। ঠিক এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন থাকবে। তাহলে আমরা বলেছি নাউনের আসলে 5টা বৈশিষ্ট্য। একটা হচ্ছে সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে, সে কমপ্লিমেন্ট, সে অ্যাপোজিশন। যদি আরও শর্টকাট চান, অনেক কিছু স্যার আমি শর্টকাট চাই, ওকে শর্টকাট আমার কাছে আছে। আমি ক্লাস এটা বলি যে আমার শর্টকাট, মিডিল কাট, বড কাট, যেটা চান সেটা আছে, যার যেটা দরকার। পরীক্ষা আসন্ন, 1 সপ্তাহ সময় আছে, আসো, ইংরেজির দায়িত্ব আমি নিচ্ছি। 1 সপ্তাহ
অনেক রেকর্ড আছে আলহামদুলিল্লাহ। 1 উইক পড়েছে পরীক্ষার আগে, সে অ্যান্সার করতে পারবে, কিন্তু পরে করবে কি, সে রিটেনে খারাপ করবে, নিশ্চিত খারাপ করবে, দড়ি দিয়ে বেঁধে রাখলেও সে ফেল করবে, কোনো সন্দেহ নেই। তবে আপনি পিলি পাস করবেন। হ্যাঁ, যদি আপনার পিলি পাস করাই জরুরি হয় তাহলে আপনি পারবেন। পিলি পাস করে বিয়ে করে ফেললেন, মেয়ে কি করে বিশেষ দিচ্ছে, এরপরে যখন যাবেন শাশুড়ি বাড়িতে, শাশুড়ি কিছু বললে আপনি বলবেন, এই শাশুড়ি তুমি কোনোদিন প্রিলিমিনারি দিছো? কেছে না, তাহলে চুপ করে থাকো। তাহলে ব্যাপারটা যদি এমন হয় তাহলে আসলে 1 উইকই যথেষ্ট ইংরেজির জন্য। 1 উইক, 1 সপ্তাহ। আমি 1 সপ্তাহ একটা ওয়ার্কশপ নিই, 1 সপ্তাহের পরে স্টুডেন্টের কোনো প্রশ্নই থাকে না যে কোনটা আমি পড়ি নাই। গ্রামার, ইংরেজি গ্রামার এতটাই ভুয়া, কিন্তু বাংলা গ্রামার অনেক বড় লেভেলের, অনেক উঁচু মানের ভাষা। পৃথিবীতে আমরাই একমাত্র জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে। পৃথিবীতে এরকম রেকর্ড আর নাই। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, সেই বাংলা ভাষাকে আমরা ভালোভাবে বলতে পারি না, লিখতেও পারি না, আর বানানের দিকে তো তাকানোই যাবে না। ইংরেজি 100 টাইমস ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। দেখেন, এর লেটারও প্রমাণ করে। বাংলার বর্ণ কয়টি? 50টি। ইংরেজি লেটার কয়টি? 26টি। অর্ধেক বেশি সহজ বাংলার চেয়ে অর্ধেক বেশি সহজ ইংলিশ। তাহলে ইজিয়েস্ট এই সাবজেক্টটাকে ছোটোবেলায় থেকে আমাদেরকে ভয় দেখে দেখে এমন একটা অবস্থা করেছে, ইংরেজি মানে অনেক বড় কিছু, অনেক ভয়ের কিছু, বসার বিষয়টা নাই। আসলে আমার সাথে যদি আপনার প্রথম থেকে ক্লাস হয়, আশা করি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, হতে পারে না, হতে দেওয়া হবে না। শুধু লেগে থাকেন, কনসিস্টেন্সি। সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে আবার দেখা হবে কোনো সেশনে, এবং কোনো প্রশ্ন থাকলে সেই দিন এই প্রশ্নগুলো নিয়ে কথা হবে। আপনার স্ক্রিনশট এটা দেওয়া যায় না, আমি জানতাম না, তাহলে আসলে এই বিষয়গুলো আরও আজকে ক্লিয়ার করতাম। এটা আপনাদের বাড়ির কাজ থাকলো, ওই 13টি বাক্য আপনাদের জন্য বাড়িতে, বাড়ির কাজ বলতে হোমওয়ার্ক, আপনি এখন বসে এটা করবেন, বা আপনি ডিনার করার পর এটা বসে যাবেন। এটা এখনই করতে হবে, অথবা এখন যদি আপনি না পারেন কালকে সকালের মধ্যেই আপনি এই কাজটি করে ফেলবেন। আইডেন্টিফিকেশন, যে ক্লজ ফ্রেজ লেখা আছে পাশে লিখবেন এটা কোন ক্লজ কোন ফ্রেজ। সবার কাছে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে, সবার পড়ালেখা ভালো হোক, টেবিলে মনোযোগ থাক, দীর্ঘক্ষণ সময় ধরে পড়তে পারেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় রাখছি। সবার জন্য দোয়া রইল, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।